আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। নতজানু হয়ে অনামিকা আঙুলের আংটি দেখছিলাম। যুবকের কণ্ঠস্বর ভালোবাসি প্রিয়া বাক্য শুনে তাকালাম। সুন্দর সুদর্শন বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়ে, ভাবভঙ্গি স্বাভাবিক, অন্তরে অনুতপ্তের কোনো চিহ্ন নেই। একজন অপরিচিত রমণীকে বাক্যটি বলার পর এদিক সেদিক পর্যবেক্ষণ করছে, অপেক্ষা করছে যেন কারোর। রাগ দমনে প্রয়াস করেও ব্যর্থ হলাম। যুবকটির উদ্দেশ্যে কঠোর কণ্ঠস্বরে বলতে শুরু করলাম, মাথায় কি সমস্যা আছে? একজন অপরিচিত রমণীকে হেনস্থা করতে লজ্জা করে না? দেখতে তো ভদ্র মনে হচ্ছে, কিন্তু আচরণগতভাবে নির্লজ্জ মনে হচ্ছে। একা পথ চলাচলের অভ্যাস আছে আমার। শহরের অলিগলি বেশ পরিচিত, আত্মরক্ষার কৌশল শিখা আছে। চারপাশে মানুষজন জড়ো হয়ে আসছে, গুনগুন মুখকথা শোনা যাচ্ছে। হতভম্ব যুবক আশেপাশে পর্যবেক্ষণ করে কঠিন দৃষ্টিপাত করে নিজ অবস্থান থেকে সরে দাঁড়ালো। আখি পল্লবের সামনে দৃশ্যমান হলো আরেকজন যুবকের হাস্যোজ্জ্বল মুখশ্রী, যার নজর আমার দিকে। এতক্ষণ ভুলক্রমে যাকে বকে গেলাম সে মূলত নিরপরাধ। অপরাধ বোধ ছেয়ে গেছে মনে। বকা খাওয়া যুবক কটমট চোখে বলল, ভদ্রঘরের সন্তান বলেই আজ কিছু বললাম না। অদেখা কিছুই বিশ্বাস করতে নেই। স্বচক্ষে দেখা বস্তু অনেক সময় মিথ্যা হয়। যুবকটি প্রস্থান করলো। বর্তমানে আমি আত্মরক্ষার চেয়ে অনেক চিন্তিত। আরোহণকৃত গাড়িতে সেই যুবক বসে আছে যে ভালোবাসি প্রিয়া বলছিল। যা শুনে অন্য জগতে চলে গিয়েছিলাম আমি। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি ছিদ্রাতুল মুনতাহা আরাত। পৃথিবীর সকল বিষণ্ণতা ঘিরে ধরেছে আমাকে। আমার নিকট মনে হচ্ছে এবার সকল বিষাদের অবসান ঘটবে। পরিশেষে সুখ আসবে জীবনে। আর কিছু সময়ের ব্যবধানে গাড়ি জমাবে অচিন দেশে। নিয়তি আদৌ কিতে চায়? কিছু বলছো না কেন প্রিয়া? পশ্চাতে যুবকের কথায় প্রশস্ত করার প্রয়াস করলাম। বড়দের শ্রদ্ধা নিবেদনের উপদেশ পেয়েছি ছোটবেলা থেকে। বিনয়ী হয়ে প্রত্যুত্তর করলাম, আমাকে বলছেন? তুমি ছাড়ার কে আছে এখানে প্রিয়া? বাহিরের দেশের ন্যায় আমাদের দেশও এখন উন্নত। শহরের জীবন হাসপাতালে। ছদ্মনাম মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের চিকিৎসা প্রদান করা হয়। তাদের আলাদা ব্যাচ রয়েছে, যা নির্দিষ্ট রোগীর বক্ষস্থলের বাম পাশে চিহ্নিত করা থাকে। সময় সংকীর্ণ, সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে। মানবতার নিকটে পরাজিত হচ্ছে মন। নিয়তির নিকট সহায় হয়ে যুবকটির দায়িত্ব নিলাম। গাড়ির ড্রাইভারকে বললাম হাসপাতালের দিকে অগ্রসর হতে। আপনার পরিজনকে প্রিয়া বলতেন বুঝি? কি বলছো প্রিয়া? তুমি আমার প্রিয়া, প্রিয়জন, আপনজন, ভালোবাসা। যুবকের চমৎকার কথা শুনে প্রশান্তি পাচ্ছি খুব। প্রিয়াকে অধিক ভালোবাসার পরিণাম হয়তো এমন। ক্ষণে ক্ষণে অনুধাবন করছি। হাতের অনামিকা আঙুলের আংটির ওপর হাত বুলিয়ে নিলাম। অদেখা মানুষটার আমানত স্বরূপ নিজেকে অখ্যায়িত করলাম। ভালোবাসার শেষ পরিণাম সুখ কিংবা দুঃখের হয়। যে পায় পূর্ণতা পায়, ভেসে যায় ভালোবাসার গভীরে। পাঁচতলা বিশিষ্ট ভবনের সামনে দাঁড়িয়ে আছে তিনজন বন্ধু। সকলের মুখশ্রীতে বিরক্তিকর ছাপ বিদ্যমান। মালবাহী ট্রাক পরপর দুইটা দাঁড়িয়ে আছে ভবনটির সামনে। মূলত তিনজন বন্ধুদের মালপত্র আছে ট্রাকে। সকলে অপেক্ষা করছে ভবনটির মালিকের জন্য। ভবনটির মালিক বিশিষ্ট পান ব্যবসায়ী রফিক সাহেবের। মাথায় ছাতা মেলে রফিক সাহেব এগিয়ে আসেন। এক পা ভাঙা, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাচল করেন। এই লোকের এত বড় বাসা! আকিল, তোর চিনতে অসুবিধা হচ্ছে না তো? রাব্বির কথায় কেউ কোনো প্রতিউত্তর করল না। তিনজন বন্ধুদের মধ্যে অকিল এবং রিফাত বাসা ঠিক করে গিয়েছে। আজ বাড়ির মালিকের বেশ দেখে অবাক হচ্ছে সকলে। রহিম আজাদ পান খেয়ে ঠোঁট লাল করে এসে দাঁড়ায় তিনজন ছেলের সামনে। দাঁতের আগায় চুন ভরে বলে, আগের ভাড়াটিয়ারা ফ্ল্যাট ছাড়বে না, তোমরা অন্য বাড়ি দেখো, টাকা ফেরত দিচ্ছি। প্রিয়মের মাথা গরম। কাঠফাটা রোদে দণ্ডায়মান 1 ঘন্টা যাবৎ। ফ্ল্যাট ছাড়বে না মানে কি? গরমে ভিজবে নাকি সবাই? নীরবে এসে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলো রফিক সাহেবের দিকে। মগের মুল্লুক পেয়েছেন? আমরা কি এখন ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াবো? আমরা টাকা চাই না, ফ্ল্যাট চাই। ওই ফ্ল্যাট খালি না হলে অন্য ফ্ল্যাট দিন। হাঁটুর বয়সী যুবকের অগ্নিরূপ কটাক্ষপাত করা দেখে ভয় পেলেন রহিম সাহেব। অনুভব করলেন ললাট বেয়ে গড়িয়ে পড়া ঘাম ঝরার। পানের থুতু মাটিতে ফেলার উদ্যোগ নিয়েও গলাধঃকরণ করে নিলেন আড়ষ্টে। মুঠোফোন বের করে কাউকে কল লাগিয়ে বলল, রহিম সাহেব আরো কিছু বলার জন্য উদ্যোগ নিলে প্রিয়ান মাঝপথে থামিয়ে দেয়। রহিম সাহেবের দিকে হাত পেতে চাবি চেয়ে নেয়। ভবিষ্যতে ভাড়াটিয়াদের সাথে 2 নাম্বারি করলে আপনার খবর আছে, পানওয়ালা আঙ্কেল। প্রিয়ান চলে গেল ভবনের অভ্যন্তরে, সাথে 2 বন্ধুরাও। পানওয়ালা আঙ্কেল অর্থাৎ রহিম সাহেব টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিলেন। টিস্যুতে পানের লাল রং দেখে ভাবনায় পড়ে গেলেন, কিভাবে পান খাওয়া ছাড়বে। আপন যাকে ভাবো তুমি সেই হয় পর। অচেনা হয়ে রয়ে যাবে সর্বদা তুমি, মুছে যাবে সংশয়। জাম্বু, আমার ওড়নাটা নিয়ে আয় তো। কলিং বেলের আওয়াজে মাথা ফেটে যাচ্ছে। ভনভন করে ঘুরছে সব। বিদেশে চলে গেলেই যেন ভালো হতো। অন্তত এই রহিম চাচার সামনে পড়তে হতো না। নিশ্চিত এখন রহিম চাচা এসেছেন ফ্ল্যাট ছাড়তে বলতে। কিন্তু আমি তো যাব না কোথাও। অগ্রিম ভাড়ার টাকা ফেরত পাইনি,
তাহলে যাব কোন দুঃখে? জাম্বু আমার পোষা কুকুর, আমার কলিজা, আমার আত্মা। এই কলিজাটাকে রেখে চলে যাচ্ছিলাম বিদেশে, এটা কোনো কথা? সেই যুবককে হাসপাতালে রেখে টিকিট ছিঁড়ে ফেলি। টিকিটের দাম অনেক ছিল, কিন্তু তাতে কি? বাঁচার মাধ্যম খুঁজতে হবে, মন ভরে নিঃশ্বাস নিতে হবে এবং ত্যাগ করতে হবে। বান্ধবী রাহার কাছ থেকে জাম্বুকে নিয়ে আসি। রহিম চাচাকে বলে দিই ফ্ল্যাট ছাড়বো না। এজন্যই হয়তো রহিম চাচা এসেছেন। ওড়না কামড়ে মাথা কাত করে জাম্বু তাকিয়ে আছে, দেখতে শাহজাদা লাগছে। ওড়না পেঁচিয়ে দরজা খুলে দিলাম। রহিম চাচার পরিবর্তে একজন চিকন রোগা যুবককে দেখে ভ্রু কুচকালাম। 38 দাঁত বের করে যুবক হেসে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার নতুন প্রতিবেশী। ঝাড়ু হবে? নতুন প্রতিবেশীর আবদার না করা যায় না। জাম্বুর দিকে তাকাতেই বুঝে গেল ঝাড়ু লাগবে। রোগা পাতলা যুবকের দিকে তাকিয়ে কৃত্রিম হাসলাম। যুবকটিও বিনিময়ে বোকা হাসি উপহার দিল। শলার ঝাড়ু দাঁতে কামড়ে দরজার সামনে এনে রেখে জিব্বা বের করে নিঃশ্বাস ত্যাগ করছে জাম্বু। ঝাড়ুতে জাম্বুর মুখে লালা লেগে আছে দেখে রোগা পাতলা যুবক নাক ছিটকায়। 2 আঙুলের সাহায্যে নাকে হাত চেপে এগিয়ে যায় নিজ ফ্ল্যাটে। এমন ভাব যেন জাম্বুর পায়খানাযুক্ত কাপড় পরিষ্কার করতে যাচ্ছে সে। ঝাড়ু কোথায় পেলি উকিল? এমনভাবে আনছিস যেন গু লেগে আছে, আর সেটা আনছিস। আকিল কথা শোনা মাত্র মাটিতে সজোরে শব্দ করে ফেলে দিল ঝাড়ু। রিফাতের দিকে তেড়ে এসে বলল, মুখের ভাষা ঠিক কর হারামি, পায়খানা বলা যায় না। পড়াশোনা করে কি শিখেছিস? কুত্তার চেপ লেগে আছে ঝাড়ুতে। কই ভেবেছি সুন্দরী আপুর হাত থেকে ঝাড়ু নিব, তার হলো কই, নিতে হয়েছে কুত্তার মুখ থেকে। সিপ, কি আবল, থুথু, বলা যায় না। পাশে সুন্দরী রমণী আছে নাকি? ইস মামা, জমবে এবার মজা। খালি ফ্ল্যাটে ঝনঝন শব্দ হচ্ছে শুধু। 2 বন্ধুর কথায় কেঁপে উঠছে দেয়াল দালান। ভূমিকম্প হলো যেন। এই বুঝি পানওয়ালা আঙ্কেল আসছে দালান বাঁচাতে। তোদের ফ্ল্যাট পরিষ্কার করতে পাঠিয়েছিলাম, মারামারি করতে না। ছোট আসবাবপত্র নিয়ে হাজির প্রিয়ান। ফ্ল্যাটের একপাশে রেখে শার্টের হাতা উপরে উঠতে শুরু করলো। প্রিয়ানের রাগ সম্পর্কে সবাই অবগত। কুকুরের লালার কথা ভুলে আকিল নেমে যায় ঝাড়ু দিতে। প্রিয়ান হাসে, বিছিয়ে রাখা চাদরে বসে পড়ে। রিফাতের দিকে তাকাতে ভ্রুযুগল কুচকে আসে। রিফাতের জঘন্য হাসি দেখে প্রিয়ানের ইচ্ছে করছে গাল লাল করে দিতে। হাসছিস কেন? হ্যাঁ মামু, কোথায় নিয়ে এলি রে? প্রতিবেশী যে খুব রূপসী, ভালো। প্রতিবেশীর কথা উঠে যেন প্রিয়ানের মাথায় রক্ত চেপেছে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে আকিলকে ডেকে ওঠে। তুই ঝাড়ু পাশের ফ্ল্যাট থেকে এনেছিস? অকিল প্রিয়মের আগের সম্পর্কে ঠাউর করতে পারল না। ঝাড়ু দিতে দিতে স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, প্রতিবেশীর থেকে ঝাড়ু এনেছি। একটু পর বালতি আনবো, দরকার পড়লে দা বটি সব আনবো, বুঝলি? সুযোগের সৎ ব্যবহার করবো। প্রিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। আর কিছু আনতে হবে না, সব আনা হয়েছে। ঝাড়ু, বালতি, মগ, বাতি সব। কোনো ঝামেলা চাই না। আকিল নিশ্চুপ থাকলো, কিন্তু শুনল না। ঝাড়ু ফেরত দেওয়ার বাহানায় আবার যাবে সেখানে। কিছুক্ষণ পর কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে প্রিয়মের ধ্যান ভাঙে। টোলের ওপর আকিল দাঁড়িয়ে ফ্যানের তার জোড়া লাগাচ্ছে। জাম্বু এসেছে ঝাড়ু ফেরত নিতে। জাম্বু দেখতে বড় সড়ো, নাদুস নুদুস, গলায় নেম প্লেট লাগানো, ইংরেজিতে লেখা জাম্বো। জাম্বুর ভাব এমন যেন সে মালিক। টেলিভিশনে টম অ্যান্ড জেরির শোতে টমের বাসায় অ্যাঞ্জেলা বেড়াতে আসলে টমের ভাবভঙ্গি যেমন হয় ঠিক তেমন। রিফাত বই গুছাচ্ছিল। কুকুরের আগমনে তেড়ে উঠে বলে, এই কুত্তা এখানে কি করে? বাইরে ফেলে দিয়ে আয়। কুকুরকে কুকুর ডাকতে শিখ, গাধা। প্রিয়মের শীতল কণ্ঠস্বর। সকলেই নিশ্চুপ। স্মরণশক্তির জন্য পুরস্কার প্রদান করা হলে জাম্বুকে করা দরকার। পুরো ফ্ল্যাটে নজর ঘুরিয়ে চিহ্নিত মানুষকে খুঁজে নিল। আখিলের চেয়ারের পাশে এসে ঘেউ ঘেউ আওয়াজ করতে লাগলো। কারো কোনো প্রতিক্রিয়া না পেয়ে আকিলের চেয়ারে নড়াচড়া করতে থাকলো, যার ফলে ভারসাম্যহীন আকিল ধপাস করে নিচে পড়ে যায়। ঘটনাখানি এত দ্রুত ঘটেছে যে উপস্থিত সকলে বিস্মিত। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঝাড়ু মুখে তুলে জাম্বু দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ঝাড়ু ফেলে আরো কিছুক্ষণ ঘেউ ঘেউ আওয়াজ করে কি যেন বলে যায়। আকিল যেন ঠিক বুঝেছে কথাগুলো। কুকুর আকিলের উদ্দেশ্যেই যেন বলে গেছে, ঝাড়ু ফেরত দিয়ে আসলি না? আবার আসিস, কামড়ে দিব। শহরে সকালে কিছু মানুষজন বের হয় জগিং করতে, আর কিছু মানুষ বের হয় বাজার করতে। জাম্বুর গলায় ফিতা বেঁধে আগাচ্ছিও ফুটপাতের রাস্তা ধরে। উদ্দেশ্য বাজার করতে যাব। কয়েক গজ দূরে বাজার। সকাল সকাল হেঁটে আসায় 2 কাজ সম্পূর্ণ হচ্ছে, 1 জগিং 2 বাজার। জাম্বুর গলায় ব্যাগ ঝুলানো। জাম্বুর উপদেষ্টা হয়ে উপদেশ দিচ্ছি। বুঝলি জাম্বু, শহরের আনাচে কানাচে চোরের উৎপাত বেড়েছে। বাহিরে বের হলে সাবধানে পা ফেলবি। অপরিচিত কাউকে খারাপ কিছু করতে দেখলে খেচ করে কামড় বসাবি। কথা শেষ হতেই জাম্বু দৌড় লাগালো। আমার হাতে অবশিষ্ট রইল জাম্বুর গলার ফিতা। জাম্বুকে অনুসরণ করে সামনে আগালাম। একজন লোকের হাত কামড়ে ধরেছে জাম্বু। লোকটির হাতে একজন মহিলার হাত ব্যাগ। হয়তো লোকটি মহিলাটাকে সাহায্য করছিল। লোকটির আত্মনাতে মানুষ জড়ো হয়ে গেছে। কিছু লোক লাঠি নিয়ে আসছে জাম্বুকে আঘাত করার জন্য। উত্তেজিত স্বরে বলে উঠলাম, একদম আমার জাম্বুকে মারবেন না। ব্যথায় আত্মনাদ করার লোকটি ফিরে তাকালো।
লজ্জা ভীতি একসাথে গ্রাস করেছে মনে। গতকালে যুবককে কামড়েছে জাম্বু। মানুষজনের প্রহারের ভয়ে জাম্বু পায়ের কাছে চলে আসে। যুবকটি বাজ পাখির মতো তেড়ে আসে আমার দিকে। ব্যথাতুস্বরে বলে, গুন্ডামি করার জন্য আমাকে পেলে? এবার আমি তোমার কোন ইজ্জতে হাত দিয়েছি? গরম হলো তনু। ঢলে পড়ল যুবকটি। স্থান পেল আমার কাঁধে। উৎসুক জনতার ভিড়ে অবলা নারীর মতো দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে। ভাবছি এখন কি হবে। বেলা ফুরিয়ে এসেছে। গগনে মেঘ জমেছে। পুরো পৃথিবী আঁধারে ঢাকা। যে কোনো সময় অঝোরধারে বর্ষণ হতে পারে। দিবর্ষ যেন মুহূর্তের রজনী রূপ ধারণ করেছে। তীক্ষ্ণ দৃষ্টিপাত করছি জাম্বুর দিকে। কিছুক্ষণ পরপর ক্যাঁকে আওয়াজ করছে সে, যেন আমায় বলছে, আমি আমার মনিবের আদেশ পালন করেছি মাত্র। তুমি এভাবে চেয়ে আছো কেন হে? বর্তমানে অবস্থান করছি হাসপাতালে। বারান্দায় অপেক্ষা করছি যুবকটির। ভয়ে নয়তো গ্লানিতে অজ্ঞান হওয়ার আসল কারণ হৃদয়গম করতে পারছি না। আপনার স্বামী তো মারাত্মক লোক। দেখুন কিভাবে খামচে ধরেছে আমাকে। ইঞ্জেকশন পুশ করতে দিচ্ছে না। আপনি ভিতরে আসুন। চর থাপ্পড় খামচি কামড় বরং আপনিই সহ্য করুন। হাসপাতালের সুন্দরী ডাক্তার। রোগীদের দেখতে দেখতে মনে হচ্ছে মাথা ধরেছে, তাই হয়তো ভুল সম্বোধন করছে। বিনয়ী হয়ে প্রতি উত্তরে বললাম, আপনার ভুল হচ্ছে। আমার স্বামী সাহসী হবে। ওই ছেলের মতো ভীতু না যে কুকুরে কামড় খেয়ে চিটপটাং হবে। ওনাকে চিনি না। উপলব্ধি করলাম সুন্দরী ডাক্তার অবিশ্বাস্যকর দৃষ্টিতে দৃষ্টিপাত করে আছে। সেদিকে আর ঘাটালাম না। জাম্বুর দিকে তাকিয়ে আদেশের স্বরে বললাম, এখানেই বসে থাকবি। নড়াচড়া করলে খাসির পায়খানার হালুয়া রেঁধে খাওয়াবো। অতঃপর ভেতরে প্রবেশ করলাম। পার্থিব জীবনে মায়া কিছুক্ষণের জন্য এসে আবার চলে যাবে আজীবনের জন্য। তখন চিনবে না তাকে যাকে ভেবেছিলে আপনজন কখনো। এটাই নিয়ম। এভাবেই একা চলবে সর্বদা তুমিও। কুকুর কামড়েছে, ইনজেকশন পুশ করতেই হবে, নয়তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। চেয়ারে মাথা এলিয়ে বসে আছে যুবকটি, যার নাম অজানা। চিৎকার করছে এতক্ষণ ছোট বাচ্চাদের মতো। বলছে, যত খাওয়ার ওষুধ আছে প্রেসক্রিপশন করে দিন। ইঞ্জেকশন পুশ করতে দিচ্ছি না। গভীর ভাবনায় বিভোর আমি। অন্তরে অনুতপ্তের চিহ্ন এঁকেছে। অন্যায় হয়েছে, প্রতিদান তো দিতেই হবে। যুবকের নিকটে সে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে বললাম, ইনজেকশন না দিলে পেটে কুকুরের ছা হবে। পাগল হয়ে যাবেন। তারপর আমার জাম্বুর মতো ঘেউ ঘেউ আওয়াজ করবেন। পাগল নাকি? আমাকে বাচ্চা মনে হচ্ছে? ফালতু কথা না বলে বিদায় হও আমার কাছ থেকে। পৃথিবীর নিকৃষ্টতম মানবের সাথে কথা বলছি। জঘন্য মেজাজে ভরপুর। নিজের ভুলের অনুতাপে জ্বলছি। নয়তো এই মানবকে শায়েস্তা করা আমার 2 মিনিটের ব্যাপার। অগ্নি দৃষ্টিপাত করে ডাক্তারের দিকে মনোনিবেশ করলাম। ইশারায় বাইরে আসার অনুরোধ করলাম। ইঞ্জেকশন রেডি করুন। আমি 5-6 জন লোককে পাঠাচ্ছি। ধরে বেঁধে পুশ করে দিবেন। আর অজ্ঞান হয়েছিল কেন বলবেন? কুকুরে ফোবিয়া আছে ওনার। কুকুর সহ্য করতে পারেন না, সেই জায়গায় কামড় খেয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়ই। খুব করে দোয়া করছি এই যুবকটার সামনে যেন আর না পড়ি। তৃতীয়বারের মতো দেখা হলে চিরশত্রুর খেতাব লাভ করবে যুবকটি। আকাশ পরিষ্কার। ঝিরে ঝিরে বৃষ্টি ঝরছে। আবহাওয়া ঠান্ডা। প্রেমিক যুগলরা হাতে হাত রেখে রাস্তা পার হচ্ছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি প্রিয় বান্ধবী রত্নার। জাম্বুকে রেখেছিলাম যার কাছে। বাজার করা হলো না। বান্ধবীকে নিয়ে বাসায় যাব। নতুন ছেলেদের মতলব ভালো ঠেকছে না। মা আসার আগ পর্যন্ত রত্নাকে নিজের কাছে রেখে দেব। কিরে বিদেশিনী, তোর তো বিদেশ থাকার কথা ছিল, এখানে কি? রিক্সা ডেকে উঠে বসলাম। সাথে রত্নাও। জাম্বুকে কোলে বসালাম। অনামিকা আঙুলে আংটির দিকে দৃষ্টিপাত করে প্রতি উত্তর করলাম। বাধার সম্মুখীন হয়েছি, যেতে পারিনি। পরের বার সুযোগ পেলেই পারাপার হব। কোনো অতীতের গ্লানি আঁকড়ে ধরে রাখবো না আর। অতীত কেন মনে করিস আরাত? খুলে ফেল আন্টি, ভেঙে ফেল সব নামহীন সম্পর্ক। সম্ভব না। বাধা পড়েছি। আমার অস্তিত্ব মিশে আছে কারোর জীবনে। হোক নামহীন, তবু অপেক্ষা করতে ক্ষতি কি? 102 ডিগ্রি যা শরীরে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। সোফায় বসে লেবু শরবত পান করছে প্রিয়ান, ভয়ে কাবু 2 বন্ধু। কিছুক্ষণ পর পর ঘর থেকে উকি দিচ্ছে। ঠাউর করতে পেরে প্রিয়ান উঁচু আওয়াজে ডেকে উঠল, ওকি ঝুঁকি না মেরে কাছে বসে দেখে যা, নয়তো তোরা শান্তি পাবি না। এগিয়ে আসলো বন্ধুগণ। ললাটে হাত রেখে তাপমাত্রা পরিমাপ করে নিল। শান্ত হয়ে বসলো 2 বন্ধু। পেটের মধ্যে যেন কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অবশেষে আকিল মুখ খুলল, কুত্তার পাশায় লাঠি ভাঙতে তোকে কে বলেছিল? কুত্তা না, ওইটা কুকুর হবে। তুই চুপ থাক, কুকুরের দোস্ত। রিফাত ফোঁস করে হেসে ওঠে। প্রিয়নের শীতল উত্তর, বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে গিয়েছিলাম, কুকুর এসে কামড়ে ধরেছে। আমি ওই মেয়েকে ছাড়বো না, যেখানেই পাবো কবর দিয়ে আসবো। 7-8টায় ইঞ্জেকশন পুশ করতে হয়েছে ওই মেয়েটার জন্য। ফোন বাজছে অনবরত। প্রিয়মের সেদিকে খেয়াল নেই। আরাতকে বকে যাচ্ছে। রিফাতের কথায় প্রিয়ান শান্ত হয়।
বাবা নামটা ফোনের পর্দায় ভেসে উঠেছে। শান্ত হলো মন, মুখে উঠে আসে মিষ্টি হাসি। ফোন কানে নিয়ে চলে যায় অপর পাশে। আকিল চলে যায় রান্নাঘরে, কফির পিপাসা পেয়েছে, কিন্তু কফি তো শেষ। বাড়ি ছাড়ার ঝামেলায় কিনা হয়নি। কিছুক্ষণ ভেবে বারান্দায় উকি দিয়ে প্রিয়নের অবস্থান দেখে নিল। চলে গেল প্রতিবেশীর ঘরের সামনে। তুমি জাতির যোজনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। খাটে বসে গলা ফাটিয়ে গান গাইছে রত্না। রান্নাঘরে পাস্তা রান্না করছি, সকালের নাস্তা করতে হবে তো। দুপুরে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। মা আসার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। রত্নার ওপর চরম রাগ হচ্ছে। গলা ফাটিয়ে মেয়েটা গান গাইছে। গানের তালে জাম্বু দাঁড়িয়ে ঘুরঘুর করে ঘুরছে আর ঘেউ ঘেউ করে আওয়াজ করছে, যেন রত্নার তালের সাথে তাল মিলিয়ে গান গাইছে। এই নির্মম অত্যাচার সহ্য করার মতো না। এই মেয়ে যদি আর কিছুক্ষণ আমার বাড়িতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে তুই চুপ থাকবি রত্না। তোর কণ্ঠস্বর শুনে রাস্তার কুকুর সব দৌড়ে চলে আসবে। কুকুরের কথা বলাতে জাম্বু মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। জাম্বুকে সবকিছু বলা যাবে, রাস্তার কুকুর বলা যাবে না, এটা নিষিদ্ধ। জাম্বু পছন্দ করে না, যে বলবে তার দিকে তেড়ে যাবে। এটা আমার শিক্ষা না, পাড়া প্রতিবেশীদের শিক্ষা। ওই যে কুকুর দেখলে কুত্তা কুত্তা বলে ডাকে যে প্রতিবেশী, তাদের। তোর মতো নিরামিষ মেয়ের জীবনে আমিষ ছাড়তে যেন কেউ আসে, খুব করে দোয়া করছে। তোর মনে তো কোনো রং ঢং নেই। আমি চাইছি ঘরটাকে সতেজ রাখতে, তাও করতে পারছি না তোর জন্য। আমার জীবনে যে আসা সে এমনিতেই চলে আসবে, তোকে ভাবতে হবে না। নে পাস্তা খা, উদ্ধার কর আমাকে। পালাতে চাইছিলি, যার কারণে সে যদি কোনোদিনও তোর সামনে ফিরে আসে আর চিনতে পারে, ততদিনে তোদের ভাব আদান প্রদান হয়ে গিয়েছে। তখন তুই কি করবি? রত্না মেয়েটা চঞ্চল, কখন কি বলে নিজেও বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে হয়তো এসব কথা বলতো না। পাস্তার বাটি একটা এগিয়ে দিলাম, জাম্বুকেও দিলাম। জাম্বু হামলে পড়লো পাস্তার ওপর। রত্নার কথার প্রতি উত্তরে বললাম, সে সামনে আসলে ধরা দেব না, অন্য ছেলেকে ধরে বিয়ে করে নেব, তখন বুঝবে এই আড়াত কি জিনিস। রত্না আমি হেসে উঠলাম। কলিং বেলের আওয়াজে এগিয়ে গেলাম। প্রতিবেশী এসেছে, গতকালের মতো দাঁত বের করে হাসছে। আমার পিছু জাম্বু এসে হাজির। ঘেউ ঘেউ করে কি যেন বলতে চাইছে প্রতিবেশীকে। কফি হবে আপু? প্রতিবেশীদের কাজীকে চেয়ে খাওয়া। গতকাল এসেছে ঝাড়ু নিতে, আজ এসেছে কফি নিতে। ভ্রুযুগল কুচকে আসলো আমার। হাত থেকে কাচের কৌটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। কফি এনে দিলাম। চলে যাওয়ার আগে প্রতিবেশী আবারও দাঁত বের করে হেসে বলল, আপনি খুব ভালো আপু, কিন্তু আপনার অবস্থা দেখে আফসোস হচ্ছে। রূপবতীর সাথে যদি বলতে পারতেন, তাহলে আমার সাথে সাথে আমার নিরামিষ বন্ধু আপনার জন্য পাগল হয়ে যেত। কি বলে প্রতিবেশী? আমি বোবা? কোন দিক দিয়ে? সহ্য হলো না। কথা বলার উদ্যোগ নিতেই প্রতিবেশী পারাপার হয়ে চলে গেল। কি এসেছিল? রত্নার প্রশ্নে মাথায় খোপা করতে করতে উত্তর দিলাম। পাশের প্রতিবেশীর ৩-৪ জন ছেলে উঠেছে, সাবধান, ওদিকে যাবি না। মধ্যাহ্নের সময় রোদ উঠেছে প্রচুর। ছাদের নিচে ফ্ল্যাট হওয়াতে সুবিধা পেয়েছি। যখন তখন চলে যাই ছাদে। ছাদে কাপড় শুকোনো রশি বাঁধা মোট 7টা, তার মধ্যে আমার 3টা রশি। ছাদে উঠে চোখ আমার ছানা পড়া। 3টা রশি ভরা ছেলেদের কাপড়ে। ছোট প্যান্ট থেকে ধরে বড় প্যান্ট সব মেলে রেখেছে রশিতে। ছোট প্যান্ট দেখে আমার গা গুলিয়ে আসে। আমার যত্নে বাঁধা রশিতে ছেলেদের কাপড়, মানা যাচ্ছে না। ছাদের একপাশে কাঠ রাখা ছিল। এক হাতে নাক টিপে কাপড় সরিয়ে নিচ্ছে, তখনই কারোর স্বর কানে আসে। ডিটারজেন্ট দিয়ে ধৌত করা কাপড়গুলো, সুগন্ধি মাখা আছে তাতে, এমনভাবে ধরার কি আছে? পিছনে ফিরে তাকালাম। তৃতীয়বার সাক্ষাৎ হলো যুবকটির সাথে। তার মানে এই যুবক আমার প্রতিবেশী। শেষে কিনা প্রতিবেশী শত্রু হয়ে গেল। মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। প্রচন্ড গরম। তীব্র রোদে গরম হয়ে আছে সব। ছাদের নিচ বরাবর ফ্ল্যাট হওয়াতে দালান আসবাবপত্র সব গরম হয়ে আছে। ওড়না পড়ে আছে মাটিতে। মাথার কেশব খোলা। বাতাসে এলোমেলো ভাবে উঠছে। মুখশ্রীতে লাল আভা ছড়িয়ে আছে। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না। বারবার ছাদের কথা মনে পড়ছে। জাম্বু পায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। মেজাজ খারাপ বুঝতে পারছে হয়তো। রত্না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন পাগল বেশি বসে আছিস কেন? ছাদে কি ভূত দেখিয়ে এসেছিস? আগুনে ঘি ঢালা যেন রত্নার কাজ। তেতে গেলাম আমি। রত্নার কাছে গিয়ে দাঁড়ালাম। মনের সকল ক্ষোভ পেশ করতে শুরু করলাম একে একে। ভূতের দেখা পেলে তো ভালোই হতো। তোর জন্য খেজো ভূত চাইতাম। রাগ করছিস কেন? আসল কাহিনী বল। রাজপুত্রের দেখা পেয়েছিস নাকি? কিছু করেছে কি সে? রাগ যেন দাউ দাউ করে মাথায় উঠে গেছে।
কেশবগুলো আলগোছে গুছিয়ে এক এক করে সব বলতে শুরু করলাম। কিছুক্ষণ আগে ছাদে যুবকের কথা শুনে তেতে উঠি। আশ্চর্য হয়ে কাপড়ের দিকে তাকাই। একজন মেয়ে মানুষ হয়ে ছেলেদের কাপড়ের সুগন্ধি খোঁজ করতে যাব কেন? কাপড় সরিয়ে অন্য কোথাও জায়গা খোঁজ করুন, এটা আমার রশি। নাম লেখা আছে কোথাও? তোমার মতো গুন্ডিকে আমি হাড়ে হাড়ে চিনেছি। নিশ্চয়ই অন্য কারো রশিকে নিজের নাম করে ছিনিয়ে নিয়েছো। সাহস পকেটে রেখে দিন। এত সাহস ভালো না। আমি অন্য মেয়েদের মতো না। আমার সাথে লাগতে আসলে কি করবে? আবার তোমার ওই কুকুরের কামড় খাওয়াবে? চুপসে গেলাম। অপরাধ ঢাকা আমার কাজ নয়, তবে ইচ্ছে করে তো অপরাধ করিনি। বুক ফুলিয়ে বলতে পারবো, যুবকটা যে আমার চিরশত্রু হয়ে গেছে তা বুঝেছি। তবে পিছু পা হব কেন? নারী বলে? কখনো না। প্রতি উত্তর করলাম। ইচ্ছে করে জাম্বু কামড়ায়নি। আমার জাম্বুকে কখনো খারাপ শিক্ষা দেয়নি। তুমি যেমন গুন্ডি, তোমার জাম্বু তেমন গুন্ডা। কাপড়ে যদি হাত লাগিয়েছো তাহলে আমিও হাত তুলবো। ভয় পেয়ে পিছিয়ে গেলাম। এ পুরুষ মানুষ নাকি ঝগড়ার মাস্টার কে জানে। উপলব্ধি করলাম এই মানুষের সাথে পারবো না। রাগে দুঃখে চলে আসলাম নিচে। বর্তমানে রত্না লেবু শরবত হাতে দাঁড়িয়ে আছে। কথা বলতে ভয় পাচ্ছে। সাহস জুগিয়ে বলেই ফেলল, যাই বলিস আরাত বিবি, ছেলেটার বুকে সাহস আছে প্রচুর। তোর মতো গুন্ডিকে চুপ করিয়ে দিল 1 মিনিটে। তোর যদি আংটি বদল না হতো তো তোর হয়ে ওই ছেলেকে দুলা ভাইয়া হিসেবে পুটিয়ে নিতাম। আমি তোর কোন জন্মের শত্রু রে? তুই কি আদৌ আমার বান্ধবী? আমার চোখের সামনে থেকে বিদায় হ। ভালো কথা ভাত নাই। একদিনই রত্নার পাত্তা পাওয়ার জন্য না পা ধরবি, কিন্তু পাত্তা পাবি না। রত্না জীবনেও ভালো হবে না। ইচ্ছে করছে লাঠি ভাঙতে। কলিং বেল আবারও বেজে উঠল। এগিয়ে গেল রত্না। দরজা খুলে দৃশ্যমান হলো প্রতিবেশী। প্রতিবেশীর বোন চিনি হবে? ছাদে পাইচারি করছে পিয়ম, হাতে সিগারেট। জ্বালাবে কি জ্বালাবে না বুঝতে পারছে না। কখনো টানা হয়নি, বন্ধুদের পাল্লায় পড়েও কখনো ছুঁয়ে দেখা হয়নি। আজ খুব ইচ্ছে করছে নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিতে। জ্বরে উল্টাপাল্টা ভাবনা আসছে শুধু। প্রেমের বিরহে পুড়ে যেই মন ছাই হয়ে যায় অনিমেষে, নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে যায় দিন পার। প্রিয়জনের হারানো যন্ত্রণা ভোলা যায় না আর। প্রিয়মের আপনজন বলতে বাবা আছেন বেঁচে। মা গত বছর মারা যান। প্রিয়মের বন্ধু গল্প করার সাথী ছিল মা। রাগ করে অভিমান করে চলে গিয়েছে না ফেরার দেশে। অভিমান কিসের তা নাই বা বলি। প্রিয়ম মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। 1 বছর আগে মায়ের কথা শুনলে হয়তো এমনটা হতো না। প্রিয়মের বাড়ি গাজীপুরে। পড়াশোনা শেষ করে ঢাকা শহরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। রিফাত আকিলও কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি বদল করেছে। গাড়ি ঠিক করতে বের হওয়ার পর আরাতের ভুল বোঝে এবং যাতা বলে। প্রিয়মের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বরং আজকের করা কাজের জন্য ভীষণ রেগে আছে। মেয়েটির কুকুরকে পেলে অপহরণ করবে ভাবছে। মধ্যাহ্নের শেষ সময় প্রিয়ম নিচে নেমে আসে। দুপুরের খাবার তৈরি, বুয়া ঠিক করা হয়নি। রিফাত আকিল রান্না করেছে। ব্যাচেলর হলেও পুরো ফ্ল্যাটে জিনিস ভর্তি। 1 বছরে সব কিনেছে প্রিয়ম। রিফাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। আকিল পেট চেপে হাসছে। প্রিয়মের ক্ষুধা পেয়েছে। টেবিলে রাখা শরবতের গ্লাস হাতে নিয়ে এক নিঃশ্বাসে পান করে ফেলে, কিন্তু গিলতে পারেনি। মুখ থেকে বের করে দেয় সব। গাঁজা খেয়েছিস নাকি শালারা? চিনির পরিবর্তে কি মিশিয়েছিস? লবণ সস্তা বলে শরবত ঢেলে তেতো বানাবি? আমাকে মারতে চাস নাকি? আকিলের হাসি বেড়ে গেছে। সোফায় থেকে ধপাস করে নিচে পড়ে হাসছে, গড়াগড়ি দিয়ে হাসছে। এক পর্যায়ে বলে ওঠে, শালায় পার্ট লইবার গেছিল প্রতিবেশীর ঘরে, চিনির বদলে নুন নিয়ে আসছে। আজ খাওন একটাও খাইবার মতো না। শুদ্ধ ভাষায় কথা বল উকিল, তোর গাইয়া ভাষা শোনার উপযুক্ত না। এখন তো আমার ভাষার দোষ, তোর কপালের দোষ কে খুঁজবে শুনি? দুই বন্ধুর কথা কাটাকাটি শুরু। জ্বরে নাজেহাল প্রিয়ম কাবু হয়ে গেছে আরো। মাথা চিপে বসে পড়লো চেয়ারে। হাতল ধরে শরীরের ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করলো। তোরা থামবি? কথা বন্ধ। দৃষ্টি প্রিয় বন্ধুর ওপর। যে যার অবস্থান থেকে ফিরে সে বন্ধুকে সামলাতে ব্যস্ত। গভীর রাত। জাম্বু নির্ঘুম, সাথে আমিও। বারান্দায় বসে অদূরের দালান দেখছি। নিভু নিভু আলো। অন্ধকার বলা ঠিক হবে না, আলোকিত বলাও ঠিক হবে না। টিমটিম আলো উপভোগ করছি দুজন। শুনেছি প্রাণীরা রাত হলে ঘুমে থাকে, কিন্তু জাম্বু বিপরীত। মন খারাপের সাথী সে। জাম্বুকে পেয়েছিলাম আরো 1 বছর আগে। রাস্তায় ঝোপের আড়ালে ঘাসপাতা নিয়ে খেলছিল। মায়ের পরিচয় নিয়ে আসি বাড়িতে। মা অনেক বকেছে, কিন্তু ফেরত দিতে ইচ্ছে হয়নি। সেই থেকে জাম্বু আমার কাছে, আমার মায়ের দ্বিতীয় সন্তান, আমার ভাই। বুঝলি জাম্বু, বাবুর নামটা জানা হলো না, চেহারাও চেনা হলো না।
নয়তো তার কাছে গিয়ে জানতে চাইতাম কেন এত অবহেলা, বিষাক্ত কেন তার মন, ফিরে তাকালে কি খুব ক্ষতি হয়ে যেত। জাম্বু কিছু বলল না, ক্যাকা করে আমার পায়ের সাথে মিশে শুয়ে পড়ল। আচমকা সে বিকৃত মস্তিষ্কে যুবকের কথা মনে পড়ে গেল। সেদিনের পর তো আর খোঁজ নেওয়া হলো না। জাম্বু, পাগলটাকে কখনো ভয় পাবি না, পাগলদের মন একদম পবিত্র। আমার কথায় সায় দিল জাম্বু। বিনিময়ে হাসলাম, উকি দিয়ে রত্নাকে দেখে নিলাম। সে এখন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। শুক্রবার ছুটির দিন। রফিক সাহেব এসেছেন পুরো বাড়ি তদারকি করতে, সমস্যা সমাধান করতে, আবার সমস্যা তৈরি করতে। রফিক সাহেবের সাথে এসেছেন ওনার কনিষ্ঠ কন্যা রেজিয়া। আরাতকে খুব পছন্দ করে। বাবাকে সাহায্য করার পরিবর্তে 5 তলায় গেছে আড্ডা দিতে। 2 ফ্ল্যাটের দরজা খোলা, সম্মুখ পশ্চাৎ দরজার কারুকাজ একই। রেজিয়া ফ্ল্যাটে প্রবেশ করে, আনন্দে আত্মহারা হয়ে ডাক দেয় জাম্বুর নাম ধরে। সারা শব্দ নেই, নিস্তব্ধ পরিবেশ ঠাউর করে চোখ খোলে। সোফার সামনে ছেলেদের ছোট বড় প্যান্ট, মোজা, শার্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজিয়া ছিছি করছে। আরাতকে ছেলের সহিত ওই অবস্থায় কল্পনাও করে ফেলেছে। সোফার ওপর উপর হয়ে শুয়ে আছে কেউ, পরিধানে পাতলা গেঞ্জি আর লুঙ্গি, যা হাঁটুর ওপর উঠে আছে। ছি বলে রাজিয়া চোখ ঢেকে নেয়। উঠে যায় ঘুমন্ত মানুষ, চিৎকার করে ওঠে, আমার ইজ্জত খেয়ে ফেললো রে। আগমন ঘটে জাম্বুর। ঘেউ ঘেউ করে ওঠে জাগ্রত মানুষের সামনে গিয়ে। আকিল 2 হাতে গা ঢেকে আছে, যেন সে মেয়ে তার ইজ্জত কেউ লুটে খেয়েছে। এই কুত্তা থাম, তোর কি হয়েছে? এখানে কি করতে এসেছিস? আজ তোকে আটকে রাখবো, মালিক তোর খুঁজে পাবে না। জাম্বুর আওয়াজ বেড়ে গেল। ঘর থেকে ঘুম ঘুম চোখে প্রিয়ম বের হয়ে আসলো। সময়ের ব্যবধানে জাম্বুকে চিনে ফেলল। শার্টটা শুই দিয়ে তবে জাম্বুকে ছাড়বে পণ করলো। রেজিয়া পড়েছে মহা বিপদে। ভুল করে ভুল ফ্ল্যাটে প্রবেশ করে ফেলেছে অনুধাবন করতে পারছে। 2 যুবকের অগোচরে বের হয়ে আসলো ফ্ল্যাট থেকে। সঠিক ফ্ল্যাটে প্রবেশ করে প্রথমে টেবিল থেকে পানি গলাধঃকরণ করে নিল। রত্নার সকাল সকাল গোসলের অভ্যাস। কম বেশি আরাতের বাড়িতে আসা যাওয়ায় রেজিয়াকে চিনতে পারে। অস্থিরতা দেখে কাছে আসে এবং প্রশ্ন করে, কি হয়েছে? জাম্বুকে বাঁচান। এটুকু কথাই যথেষ্ট ছিল। তৈরি হচ্ছিলাম বের হব। জাম্বুর কথা শুনে টনক নড়ে। চলে আসি বাহিরে, উৎসুক দৃষ্টিতে তাকাই রত্নার পানে। পাশের প্রতিবেশীরা জাম্বুকে আটকে রেখেছে। ওড়না কোমরে গুজে নিলাম। রত্নার হাতে শলার ঝাড়ু, রেজিয়ার হাতে বিছানার ঝাড়ু, আমার হাতে হটিস্টিক, যা নিস্তলা রাহেরের কাছ থেকে চুরি করে এনেছিলাম। যুদ্ধে যাচ্ছি, জয়ী হয়ে ফিরবো, আমার জাম্বুকে উদ্ধার করে আনবো। কি মনে হয় জাম্বুকে প্রতিবেশীরা কি করবে? পরিবেশ উত্তপ্ত। অগ্নেয় রূপ ধারণ করে আছে 3 জন রমণী, সারিবদ্ধভাবে দাঁড়ানো। অবস্থান করছে প্রতিবেশীর ফ্ল্যাটে। সম্মুখে দাঁড়িয়ে আছে 3 জন যুবক। সোফায় বসে আছে একজনের হাতে জাম্বু, ভয়ে নুয়ে আছে। অসহায় দৃষ্টিতে আরাতকে দেখছে। কষ্টে অন্তর ক্ষত বিক্ষত হচ্ছে। সাহস তো চরম যুবকটার। এগিয়ে গেলাম সামনে। মুখোমুখি হলাম 3 জনের। প্রতিদিন দানা পানি চাওয়া যুবক মুখ খুলল। আহারে বুবা প্রতিবেশী, কথায় ঝগড়া করতে পারবে না বলে অস্ত্র সহ এসেছে। কান গরম হয়ে আসলো আমার। হটিস্টিক উঁচু করে জমিনে আঘাত করলাম পরপর 2 বার। চেঁচিয়ে বলে উঠলাম, আমাকে কি অসুস্থ মনে হয়? আপনার চোখ নেই? রূপে চুলে উচ্চতায় সম্পূর্ণ রমণী বোবা হবে কেন? ভালোই ভালো বলছি, আমার জাম্বুকে দিয়ে দিন, নয়তো এখানে লাশ পড়বে। রাগে কাঁপছি, শরীর ঝাঁকুনি দিচ্ছে। জাম্বু ক্যাকা করছে চোখের সামনে। ভয়ে বাচ্চাটা জোরে আওয়াজ করছে না। কান্না চলে আসলো। পাশের যুবক বলে উঠল, ভেবেছিলাম বুবা, এত দেখি যাচ্ছি কি রানী। চল চল রিফাত, এখানে এক মুহূর্তও না। সব দোষ তোর, বেশি কথা বলতে নিষেধ করেছিল প্রিয়ম। এবার গর্জে উঠলাম, আমার জাম্বুকে এই মুহূর্তে চাই। চারপাশে নিস্তব্ধ। সাথে আসা রত্না রেজিয়া ভয়ে চলে গেছে। অকিল নামক যুবকের হাতে জাম্বুকে রেখে এগিয়ে আসলো প্রিয়ম। হাতে হটিস্টিক কৌশলে নিয়ে নিল। প্রিয়ম এখন আমার অতি নিকটে। নিঃশ্বাস অনুভব করছি। এত শক্তি? লাশ ফালাবে? ফালাও গুন্ডি মেয়ে, কি দিয়ে লাশ বানাবে? তোমার অস্ত্র তো আমার হাতে। নুয়ে গেলাম, স্বরও মিয়ে গেল। মুখের কাঠিন্যভাব কোথায় যেন উবে গেল। আত্মসমর্পণ করছি না। হাত তো আছে, সেটা দিয়েই কাজ করব। দূরে সরে গেল প্রিয়ম। নিঃশ্বাসের গতি স্বাভাবিক হলো। প্রতি উত্তর করলো প্রিয়ম, কুকুরকে লেলিয়ে দিবে কামড়ে লাশ ফেলতে? তাও হবে না। তোমার জন্য আমার 7টা ইঞ্জেকশন পুশ করতে হয়েছে। হিসেব এখনো ঢের বাকি। তোমার জাম্বুরাকে ছাড়ছি না। তেতে উঠলাম তাৎক্ষণিক। নামের অপব্যবহার করছে লোকটি। দয়ামায়া কি নেই অন্তরে? ওর নাম জাম্বু, আপনার সাহস তো কম না? আঙুল তুলে কথা বলছি। এগিয়ে আসলো প্রিয়ম। আঙুলের সাথে হাত পেঁচিয়ে ধরলো পিঠের সাথে। কানের কাছে মুখ নিয়ে বলল, মেয়েদের নরম থাকা ভালো, উড়নচণ্ডী হয়ে থাকা খারাপ মেয়েদের কাজ।
তোমার কুকুরকে আজ ভালো ট্রেনিং দিলে এমন পরিণতি হতো না। ব্যথা পাচ্ছি, চোখ বেয়ে অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ছে। মায়া হলো প্রিয়মের, ছেড়ে দিল হাত। অনুশোচনায় নিবদ্ধ দুই আঁখি। ফ্রিতে এতক্ষণ দুইজন বিনোদন নিচ্ছিল। জাম্বুর ঘেউ ঘেউ আওয়াজে স্তম্ভিত ফিরে আসলো। জাম্বু আমার কাছে ছুটে এসেছে আকিলের হাত থেকে। চোখ রাঙিয়ে বকা দিল প্রিয়ম অকিলকে। কুত্তার বাচ্চা, তোর জন্য কুত্তার পায়খানা ঠিক আছে। যা শুনে কান গরম হয়ে আসে আমার। চলে আসার উদ্যোগ নিলাম, শক্তিতে পারবো না এখন। ডেকে উঠল প্রিয়ম। দাঁড়িয়ে গেলাম। বুক সেলফের আড়ালে লুকিয়ে রাখা ক্যামেরা বের করে আনলো অনিমেষে। ভয় পেলাম। কি করতে চায় প্রিয়ম? গুন্ডির আসল পরিচয় আমার হাতে। অনলাইনে বা অফলাইনে ছেড়ে দিলে কেমন হবে? বাঁকা হাসি প্রিয়মের মুখে। রাগে গজগজ করে বললাম, আপনার ফালতু কথায় ভয় পায় না এই আরাত। নরম হলো প্রিয়ম। নেত্রপাত করে কয়েকবার আরাত নামে বুলি আওড়াতে দেখলাম। উঁচু হলো ভ্রু। চমকে উঠলাম। প্রিয়ম বাঁকা চোখে তাকিয়ে বলল, তোমার নাম আরাত? উত্তর দিলাম না। রাগে ফুঁসছি। আবার বলে উঠল, সে যাই নাম হোক, মজার বিষয় হচ্ছে তোমার সাথে তোমার নামও যোগ হলো আমার অপছন্দের খাতায়। দৃষ্টি সরিয়ে নিলাম। জাম্বুর গলায় রাখা ফিতা শক্ত করে ধরলাম। পুনরায় প্রিয়মের স্বর কানে আসলো, ভিডিও ডিলিট করে দিব, তবে শর্ত আছে। আপনার সত্য আপনার কাছেই রাখুন। আমি যা বলি তাই করি। ভরকে গেলাম। মা জানতে পারলে কষ্ট পাবে। মিনমিন করে বললাম, কি শর্ত? জয়ী হাসির রেখা ফুটে উঠেছে প্রিয়মের মুখে। অবলা নারী মানে? আমার চারপাশে ঘুরে বলল, 3 বেলা রান্না করতে হবে, খুশি করতে হবে আমাকে। চোখ বড় হয়ে আসলো। খুশি করা মানে কি? বলে উঠলাম, যখনও চিন্তা ভাবনা। হেসে উঠল তিনজন। লজ্জা পেলাম ভীষণ। প্রিয়মের মুখের হাসি যেন সরছেই না। খুশি করা মানে ভালো খাবার খাইয়ে খুশি করতে হবে। নতুন জায়গা, বুয়া পাচ্ছি না, ততদিনে আমাদের খুশি করো। মূর্ছা গেলাম। মনে মনে আওড়ালাম, তোদের ইচ্ছা মতো খাওয়াবো। আজ থেকে খাওয়ার নাম ভুলে যাবি। রাগে গজগজ করতে করতে চলে আসলাম। মধ্যাহ্নের শেষ সময়। জাম্বু বাসায়। 2 দিন আগের কথা পুনরাবৃত্তি করতে চাই না। বর্তমানে দাঁড়িয়ে আছি হাসপাতালের সামনে, যেখানে সেই বিকৃত মস্তিষ্ক যুবককে রেখে গিয়েছিলাম। জীবন নামক হাসপাতালে কি আদৌ সুস্থ জীবন পাওয়া সম্ভব? মনকে প্রশ্ন করলাম। একজন মেয়ের সাথে দেখা। পরিধানে 3 পিস, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। অসাধারণ দেখাচ্ছে মেয়েটাকে। ঠাউর করলাম ডাক্তার হবে। সকলকে সেবা প্রদান করে। হাসি মুখে দাঁড়ালাম। সম্মানার্থে অভিবাদন করলাম। মেয়েটার মুখ গাম্ভীর্য। উত্তর নিল। ভদ্রতা রক্ষাতে আগ বাড়িয়ে কথা বললাম, আমি আরাত। সামনেই থাকি। এখানে এসেছি রোগীর সাথে দেখা করতে। ডাক্তারের মুখশ্রীতে বিরক্তির ছাপ। পরিপাটি পোশাকে আরো পরিপাটি করে প্রতি উত্তর করলো, আমাকে বলছো কেন? তুমি জানো না আমি স্পেশাল পার্সন? আমার সাথে কথা বলার সাহস হয় কিভাবে? আমি একজন শিক্ষিত মেয়ে। তোমার সাথে কথা বলার সময় নেই। বোকা বনে গেলাম। অধৈর্য হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার পানে। সময় নিলে একজন নার্স এগিয়ে আসলো। বুক পকেটে নাম লেখা নয়নতারা। ডাক্তার ভাবা মেয়েটির কাছে এসে দাঁড়ালো। মেয়েটির উদ্দেশ্যে বলল, পাগলামি করার জায়গা পাও না? নার্সের কথায় অবাক হলাম। ডাক্তার ভেবে পাগলকে এতক্ষণ কত কিছু বললাম। অবশ্য এত পরিপাটি মেয়েকে দেখে যে কেউ ডাক্তার বলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়ের গায়ে হাসপাতালের পোশাক নেই কেন? সেদিনের বিকৃতি মস্তিষ্ক যুবকের গায়ে হাসপাতালের পোশাক ছিল। বেশি ভাবনা ভালো লক্ষণ নয়। এগিয়ে গেলাম রিসেপশনের দিকে। অনেক কষ্টে রাজি করালাম। যুবকটির পরিচয় জানতে চাইলাম। রিয়ান মাহমুদ, কোটিপতি বদরুল মাহমুদের সন্তান। 2 বছর যাবত এখানে। ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদের কারণে মস্তিষ্কে চাপ পড়ে। অনেকবার পলায়নের চেষ্টা করেছে। শুনে কষ্ট লাগলো। একজন নার্সের সাথে রিয়ানের কাছে গেলাম। অন্ধকার ঘর, নিস্তব্ধ পরিবেশ। দরজা জানালা সব আটকানো। দেয়াল ঘেঁষে ছোট ছোট ছিদ্র রয়েছে বাতাস আদান প্রদানের জন্য। নার্স চলে গেছে একা রেখে। দেয়ালে হাতিয়ে আলোর সুইচ খোঁজ করলাম। পেয়েও গেলাম। আলো জ্বালাতে রিয়ান চিৎকার করে ওঠে, আলো জ্বালাতে বলেছি? কে এসেছে এখানে? আলো সহ্য হচ্ছে না, চলে যাও। আমাকে একা থাকতে দাও। আমার প্রিয়া আসেনি আর, তাই না? উত্তেজিত হচ্ছে রিয়ান। ধীর কণ্ঠে আওয়াজ করলাম, আমি এসেছি, ভালো আছেন? শান্ত হলো রিয়ান। হাসি ফুটল মুখশ্রীতে। বিছানায় বসা ছিল। এগিয়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। স্তব্ধ হয়ে আছে মন, শক্ত হয়ে আছে শরীর। কপালে ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম। তুমি এসেছো প্রিয়া? আমাকে নিয়ে যাবে এখান থেকে? বিমূঢ় হয়ে আছি। ভাষা হারিয়ে ফেলেছি বলার। আফসোস করছি এখানে আসার। ভুল সিদ্ধান্ত সর্বদা নেই। তার প্রমাণ আজকের পরিণতি। কথা বলছো না কেন? মুখ শুকিয়ে আছে কেন? খাওনি বুঝি? তোমার হিটলার বাবা খাবার দেয়নি, তাই না? এ আর নতুন কি? সবসময় তো এমন করে, তোমাকে কষ্ট দেয়। এখন আর কষ্ট হবে না। আমি নাচিনার সাথে সব কষ্ট দূর করে দিব।
পাগলের কথার কিছুই বোধগম্য হচ্ছে না। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। বোকার মতো হাসছি, নিজের কার্যকলাপে ছিছি করছি। পুনরায় আবার রিয়ানের স্বর। কথা বলছো না কেন? তোমার কথা শুনতে তৃষ্ণার্ত হয়ে আছি। কি বলবো ভেবে পাচ্ছি না। মিনমিন কণ্ঠস্বরে বললাম, খেয়েছেন? মানুষ বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন হয়। আমার প্রাকৃতিক অক্সিজেনের সাথে তোমাকে পেয়ে গেছি, আর কিছু চাই না। ভরকে গেলাম। ব্যাগ থেকে চকলেট বের করলাম, যা রত্নার জন্য কিনেছিলাম। রিয়ান খুশি, অর্ধেক অংশ আমাকে দিয়ে নিজে খাচ্ছে। চলে যাবে তুমি? আমি পাগল বলে আমাকে রেখে যাবে? আপনার বিশ্রামের প্রয়োজন, আমি আবার আসবো। ভালোভাবে থাকবেন। কথা দাও। হাত বাড়িয়ে দিল আমার দিকে। অসহায়তা ঘিরে ধরেছে আমাকে। হাতে হাত রেখে ওয়াদা করলাম। পরক্ষণে অনুভব করলাম হাতের ওপর উষ্ণতা। শরীর কেঁপে উঠল ভয়ে। হাত ছড়িয়ে দ্রুত চলে আসলাম ঘর থেকে। পেছন থেকে রিয়ানের চিৎকার শোনা যাচ্ছে। বলছে, ফিরে এসো প্রিয়তমা। ওয়াদাবদ্ধ হয়ে আছো কিন্তু। কথা দিচ্ছি বিয়ে করব তোমাকেই শুধু। ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে এসেছি। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। সন্ধ্যা নেমে এসেছে ধরণীর বুকে। মাগরিবের আজান হচ্ছে পাশের মসজিদে। মুঠোফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে ধরলাম না। পুনরায় বেজে উঠল। ধরলাম। অপর পাশে নিস্তব্ধতা। নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে শুধু। সময় অতিবাহিত হচ্ছে। অপর পাশের মানুষ যেন ঘুমাচ্ছে। কথা বললাম এবার। কে বলছেন? টনক নড়ল যেন। হুক হুক করে কেসে উত্তর দিল। কয়টা বাজে? বিকেলের নাস্তা বানাতে হবে নাকি? আমরা কি না খেয়ে থাকবো? বোধগম্য হলো ফোনের অপর পাশে কে। দাঁত চেপে উত্তর করলাম, আসছি। মহা বিপদে পড়লাম। রক্ষা পাবো না এই জীবনে। নাম্বার পেয়েছে কোথায়? রত্নার থেকে? আজ ওকে বাড়ি ছাড়া করব। ওর জীবন নরক বানাবো। রাগে কষ্টে রিকশায় চেপে বসে কাঁদতে লাগলাম। আদৌ কি রেহাই পাবো প্রিয়ম নামক প্রতিবেশীর কবল থেকে? সন্ধ্যা নামতেই পথে ঘাটে কর্মজীবী মানুষদের ব্যস্ততা বেড়ে যায়। অফিস শেষে বাড়ি যাওয়ার তাগিদে কেউ ছুটে চলে, তো কেউ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাজাপুরি বিক্রি করে। অন্তরে রাগ পুষে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছি। দুই হাতে বাজার প্রতিবেশীদের। কাজের মহিলা সাজিয়ে দিয়েছে একদিনের মধ্যেই। ধূপধাপ পা ফেলে হাঁটছি। অনুভব করছি কেউ অনুসরণ করছে আমায়। টেলিভিশনে ইংরেজি ভূতের সিনেমাতে যেমন ভয়ে ভয়ে নায়িকা পেছনে তাকায়, আমিও সেভাবেই তাকাচ্ছি পরপর। দরুদ দোয়া পড়ছি। মনে মনে আল্লাহকে স্মরণ করছি। ভূত হোক বা মানুষ, দূর হয়ে যাক। জাম্বুর জন্য নতুন ফিতা কিনেছি। শক্ত হাতে নিলাম। আল্লাহর নাম নিয়ে পেছনে অনুসারীকে আঘাত করে বসলাম। আমার মাথা। বলে পুরুষ কণ্ঠস্বরে চিৎকার কর্ণধারে আসলো। সাহস করে পেছনে ফিরলাম। মূর্ছা গেলাম। চিনি পানি চেয়ে খাওয়া প্রতিবেশী। মাথায় হাত। মুখশ্রীতে ব্যথার চিহ্ন। পাত্তা দিলাম না। আপন মনে এগিয়ে আসলাম। আমাকে আহত করে কোথায় যাচ্ছেন গুন্ডি প্রতিবেশী? এসেছিলাম আপনাকে সাহায্য করতে। তেড়ে আসলাম আকিলের কাছে। আঙুল তুলে শাসিয়ে আসলাম। একদম সাহায্য করতে আসবেন না। যান নিয়ে নিব। একা চলার অভ্যাস আছে। আপনাদের ছেলেদের প্রয়োজন নেই। আকিল শালা বলত। স্তম্ভিত ফিরে আসলো। কর্ণধারে আসলো শত্রুর কণ্ঠ। কপাল কুঁচকে নিলাম। কোকাকোলা পান করে বোতল ছুঁড়ে মারলো আমার দিকে। তির্যক চাহনি। ঘায়েল হবে যে কেউ। চোখ ফিরিয়ে নিলাম। রাস্তায় ঝামেলা করতে চাই না। কাছাকাছি এসে দাঁড়ালো প্রিয়ম। হাতের বন্ধনীতে সময় পরখ করে বলল, আকিল বোকা। ভুল মানুষের দিকে হাত বাড়াই শুধু। এই মেয়ের সাথে মিষ্টি ভাষায় না, তেতো ভাষায় কথা বলা উচিত। অনুসরণ করছেন? লজ্জা করে না? না, ছেলেদের লজ্জা পেতে নেই। লজ্জা নারীদের ভূষণ। রিফাত এগিয়ে আসলো। অভিভাবকের ন্যায় বলল, স্যার প্রিয়ম, মেয়েটার পিছু না পড়ে নিজের কাজ কর। এসেছিলাম নিজের কাছে। রাস্তায় অসহায় মেয়েকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু হলো কি, দাপটে পা মাটিতে ফেলে না একদম। আর আমাকে যে আঘাত করলো? আকিলের মাথায় হাত। প্রিয়মের রক্তিম দৃষ্টি আমার ওপর। দাঁতে দাঁত চেপে বলল, আধা ঘন্টার মধ্যে নাস্তা পাঠাবে রুমে। সকলে চলে গেল। মাথা ঠান্ডা করলাম। বাকিটা পথ ভাবনায় বিভোর ছিলাম। অন্য কোমরে গুজে রুম মুছার কাজ করছে রত্না। জাম্বুর মুখে বালতির লোহার অংশ। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছি। 5 মিনিট হয়েছে বাসায় এসেছি। 2 বাদরকে বাসায় রেখে যাওয়ার পরিণাম এত ভয়াবহ জানলে জাম্বুকে সাথে নিয়ে যেতাম। তোদের 2 বাদরকে বলেছিলাম বাড়ির খেয়াল রাখতে, নোংরা করতে না। তুই বাদর কাকে বললি? আমাকে আর জাম্বুকে? জাম্বু তো কুকুর। কুকুরের সাথে বাদর যোগ করলে হবে বাদর কুকুর। আর তুই হচ্ছিস মালিক। অতিষ্ঠ হলাম। টেবিলের ওপর রাখা খাবারের প্যাকেট দেখে বাঁকা হাসলাম। জাম্বুর জন্য পাউরুটি, রত্নার জন্য বিস্কুটের প্যাকেট রেখে তৈরি হলাম। ছুটির দিনে ব্যাচেলরদের বিশেষ কোনো কাজ থাকে না। আড্ডা দেয়া, গান শোনা, ঘোরাফেরা করা, এসব করে সময় কাটে। আকিল কানে হেডফোন দিয়ে গান শুনছে। রিফাত হিসাব নিকাশে ব্যস্ত। শুধুমাত্র কাজ নেই প্রিয়মের। ইদানিং ধূমপান করার প্রচেষ্টায় প্রিয়ম। বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে।
পরপর কলিং বেলের আওয়াজে প্রিয়মের ধ্যান ভাঙে। দুই বন্ধুকে ডাক দিয়ে কোনো সাড়া না দিলে নিজেই গিয়ে দরজা খুলে দিল। সেজেগুজে দাঁড়িয়ে পাশের বাড়ির প্রতিবেশী, দুধে আলতা গায়ের রং, লাল পোশাকটা যেন খুব মানিয়েছে। দৃষ্টি সরিয়ে নিল প্রিয়ম, চলে গেল ভেতরে। মগ্ন হলো নিজ কাজে। চারপাশে নজর ঘুরালাম, হাতের নাস্তা টেবিলের ওপর রেখে হাঁক ছাড়লাম। কই গো প্রতিবেশীরা, নাস্তা নাস্তা বলে তো আমাকে অপমান করা হয়েছিল, এখন নাস্তা খাবে কে? রিফাতের কর্ণধারে আরাতের কথা পৌঁছায়। ঘর থেকে উকি দিলে আরাতের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে ওঠে। টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। রিফাত বিষয়টা আন্দাজ করতে পেরে গান শোনার মগ্ন থাকা আকিলের মাথায় আঘাত করে কান থেকে হেডফোন নিয়ে নেয়। আমার সুখ সহ্য হয় না তোর? প্রতিবেশীর কুত্তা কামড়াইছে নাকি? ডাকছিস কেন? ছুটির দিনেও শান্তি নেই। রিফাত রেগে গেল, নাক মুখ কুচকে বলল, মুখের ভাষা সংযত করা বাল। তোর মুখের বাসা মনে হয় অনেক ভালো। রিফাত চুপ, পরাজয় মেনে নিল। ঘর থেকে বের হয়ে আকিলকেও টেনে আনলো। খাবার টেবিলে এসে সকলের চোখ ছানা পড়া। আকিল মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিফাতের চোখ বড় হয়ে আছে। চেয়ারে বসে ভদ্র সমাজের দুই প্রতিবেশীকে অবলোকন করছি। আর একজন বাকি আছে, তার ভাবভঙ্গি কেমন হবে অপেক্ষা করছি। চলে এলো তৃতীয় প্রতিবেশী। টেবিলের ওপর রাখা শুকনো রুটি কলা দেখে ভ্রু কুচকে নিল। দৃষ্টিপাত করলো আমার দিকে। মুখে বাঁকা হাসি টেনে বসে রইলাম। ফাইজলামি করার জায়গা পাও না? আমাদের পথের লোক মনে হয়। মনে আনন্দের বন্যা বইছে, আকাশে উঠতে ইচ্ছে করছে। অসহায় ব্যক্তির নিকটে যা আছে তা দিয়েই তো আহারের আয়োজন করতে হবে, তাই না? ভ্রুযুগল কুচকে আসলো প্রিয়মের। আমার কথা উপলব্ধি করতে পেরে রেগে গেল। ভাবছি এই বুঝি পরাজয় গ্রহণ করলো, কিন্তু না, উল্টো মানিব্যাগ বের করে বাঁকা হাসলো। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায় মিস গুন্ডি। 100 টাকার নোট টেবিলের ওপর রাখলো। কলা ছিলে মুখে পুরে বলল, রাতে রান্না করে যাও গুন্ডি। আজ চিংড়ি রান্না হবে, রান্নাঘরে সব আছে। চলে গেল প্রিয়ম। হেরে গেলাম এবারও। ফ্রিতে বিনোদন নেওয়া দুই প্রতিবেশী সিনেমা দেখতে দেখতে নাস্তা করা সম্পূর্ণ। কলা মিষ্টি ছিল প্রতিবেশী। এমনিতেই আগে আগুন, তার উপর ঘি। চিনি পানি চাওয়া প্রতিবেশীর কথায় অগ্নিরূপ ধারণ করলাম। দাঁতে দাঁত চেপে প্রতিউত্তর করলাম, জাম্বুর খাবার সবসময় মিষ্টি দেখেই কিনি। চলে আসলাম রান্নাঘরে। পেছন থেকে ওয়াক ওয়াক করে বমি করা আওয়াজ শুনতে পেলাম। ওরে রিফাইত্তা, শেষ পর্যন্ত কুত্তার খাওন এই ছিল আমাদের কপালে। সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। কেটে গেছে অনেক দিন। দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চলছেই। জাম্বুকে নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য রেল স্টেশন। মা আসছে গ্রাম থেকে, বাদযাত্রা করতে পারেন না। প্রায় 4 মাস পর মা আসছে। পৃথিবীতে মা আর জাম্বু ছাড়া কেউ নেই। খবরদার জাম্বু, মা আসলে আমার আগে ঝাপটে ধরবি না, আমার আদর কমে যাবে। প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষা করছি। জাম্বু পাশে বসা। আদৌ আমার কথা কানে পৌঁছেছে কিনা সন্দেহ। সে ব্যস্ত আশপাশ দেখতে। কিরে জাম্বুর আজ কাকে কামড়াতে এলি? ক্যাকে আওয়াজ করে আড়ালে চলে গেল জাম্বু। টনক নড়ে আমার। পরিচিত কণ্ঠস্বর, বিরক্তি রেখা ফুটে উঠেছে নিমিষেই। পাশের প্রতিবেশী এখানে কি কাজ? তার না অফিস আছে? সকালে পিঠা বানিয়ে এসেছি তো। ফিরে তাকালাম। ফর্মাল পরিপাটি পোশাক। অফিসে যাচ্ছে হয়তো। আটকে গেছে আমাদের দেখে। অনুসরণ করছেন আবারও। আপনজনকে অনুসরণ করা যায়, তুমি কি আমার আপনজন? আপনার কাজ নেই? কাজ কাজের জায়গায়, আপনজন আপনজনের জায়গায়। ফোঁস করে উঠলাম। মানুষটা তেরাবেঁকা কথা ছাড়া কথা নেই যেন। জন্মের সময় মুখে মধু উঠেছিল কিনা সন্দেহ। মনোযোগ দিলাম না আর। লোকটাকে ভাবনার ইচ্ছা নাই। ট্রেন এসেছে প্ল্যাটফর্মে। মনটা অশান্ত হয়ে আছে। মাকে দেখার তৃষ্ণা জেগেছে খুব। অদূরে মায়ের দেখা মিলল। হাসি মুখে এগিয়ে আসছেন। জাম্বুর গলার ফিতা শক্ত করে ধরলাম। 1 পা 2 পা আগালাম। পাশ দিয়ে প্রিয়মকে এগিয়ে যেতে দেখলাম। মায়ের সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়ম। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। তারা কি পূর্ব পরিচিত? কেমন আছিস আরু? অন্তর কাঁপছে ভয়ে। সন্দিহান দৃষ্টিপাত করলাম প্রিয়মের পানে। বাঁকা হাসি মুখে, যেন কোনো বিষয় গোপন রেখে জয়ী হয়েছে। ভালো। তোরা যে একসাথে থাকিস, আগে বললি না তো? ভাইজান না জানালে জানতামই না। তোদের রাগ অভিমান শেষ বুঝি? থমকে গেলাম। চমকে তাকালাম মায়ের দিকে। অভিমান অভিযোগ কার উপর করব? জাম্বুর দিকে তাকালাম। তার দৃষ্টিও সন্দিহান। চোখে চোখে বলছে যেন কামড়ে দেই আবার। ইশারায় না করলাম। চুপ থাকতে বললাম। বাসায় গিয়ে আলোচনা হবে। সোফার ওপর আরাম করে বসে আছে প্রিয়ম, যেন শাহজাদা। মাকে দেখে ভাব যেন বেড়ে গেল তার। একের পর এক আদেশ দিচ্ছেন আমাকে। আরু, পানি এনে দাও তো। পানি এনে দিলাম। ঢকঢক করে পান করে মুখশ্রী বাঁকা করে বলল, শুধু পানি? খাবারের কিছু নিয়ে আসো। পারবো না। পা নেমে বসলেন। গা ঝেড়ে মায়ের উদ্দেশ্যে বললেন, চাচি, আরুর একটা ভিডিও আছে আমার কাছে। চোখ বড় হয়ে আসলো আমার। ইশারায় না করছি প্রিয়মকে।
লোকটা এত খারাপ কেন? কি ভিডিও? মায়ের মুখ থেকে কথা টেনে বললাম, পিঠা বানিয়েছি, আনছি মেহমানের জন্য। মা হাসি মুখে প্রতি উত্তর করলেন, মেহমান কি বলছিস রে? হবু বর বল, যার হাতে তোর আংটি বদল হয়েছে। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে সব। মস্তিষ্কে আটকে গেছে কথাটা। ভারসাম্যহীন হয়ে গেলাম। ঢলে পড়লাম। বলিষ্ঠ কারোর বুকের ওপর মাথা ঠেকালাম। তাড়াতাড়ি সব হয়ে গেল, তাই না? স্বপ্নের রাজ্যে পরিচালনায় মাহির সবাই। বাস্তবে যা সম্ভব না, ধরাছোঁয়ার বাইরে থেকে বাস্তব যা স্বপ্নে সম্ভব। একজন অবযব এসেছে অতি নিকটে। বক্ষস্থলের গহীনে হৃৎপিণ্ডের আওয়াজ অনুভব করছি। মুখশ্রী অস্পষ্ট, অন্ধকারে ঘেরা। নিঃশ্বাসের উত্তাপে জ্বলে যাচ্ছি। নিস্তব্ধ হলো আখি। অদূরে আরো একজন দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার। দূরে সরে গেলাম। অদূরের ছায়ামূর্তির দিকে অগ্রসর হলাম। অনুভব করলাম কেউ একজনের হাতে হাত আবদ্ধ করে নিয়ে যাচ্ছে ছায়ামূর্তির কাছে। অন্তরে পীড়া হচ্ছে। নিকটস্থ অপজব থেকে দূরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু নিয়তি হয়তো সাথে নেই। ছায়ামূর্তির হাতে তুলে দিয়ে অপজব চলে যাচ্ছে দূরে। চোখ ঝাপসা হয়ে আসলো। ছায়ামূর্তির চেহারা সুস্পষ্ট হলো। রিয়ান, সেই পাগল রিয়ান। হাস্যোজ্জ্বল মুখশ্রী। ঠোঁট নেড়ে কিছু বলছে, কিন্তু কর্ণধারে প্রবেশ করছে না। মিষ্টি এসে ঠোঁট এগিয়ে দিল। চুমুর পরিবর্তে মুখশ্রীতে পানির ছিটা বুঝতে পেরে ঘুম ভেঙে গেল। আখি পল্লব খুলতেই জাম্বুর মুখশ্রী অবলোকন করলাম। জিহ্বা বের করে হাঁপাচ্ছে। আমার চোখ খুলতে দেখে মুখে লেহান দিল আবারও। তার মানে স্বপ্নে কারো চুমু খাইনি, বরঞ্চ বাস্তবে জাম্বুর লালা খেয়েছি। উঠে পড়লাম শোয়া থেকে। জাম্বুকে বেয়াদবি প্রশিক্ষণ দেইনি আমি। উদ্ভব কাজ করার সাধ্য নেই। তীক্ষ্ণ দৃষ্টিপাত করলাম। জাম্বু ক্যাঁকা আওয়াজ করে উঠে ঘর থেকে বের হয়ে গেল। মুখে লালা চিপচিপে। আলগোছে ফ্রেশ হতে চলে গেলাম। কি ভাবছিস আরু? স্বপ্নের ব্যাখ্যা খুঁজছিলাম। মায়ের প্রশ্নে শক্ত হয়ে গেলাম। মুখ ফুটে কিছু বললাম না। অভিমান করেছি খুব। কেনই করব না? অভিমান তো আপনজনের সাথেই করে। আপনজন যতক্ষণ না অভিমান ভাঙাবে ততক্ষণ মন শান্ত হবে না। একধানে দৃষ্টিপাত করে আছি মায়ের দিকে। মায়ের ডাক শুনছি না। চিন্তা করছি প্রিয়মের কথা। যা সন্দেহ করছি তা নয় তো? তুই খুশি হসনি আমি আসাতে? ধ্যান ভাঙে এবার। অভিমান পুষে মুখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মা বুঝতে পারলেন। মুখশ্রীতে হাসি রেখা টেনে ছোটবেলার মতো করে বললেন, আমার টুকটুকি কি রাগ করেছে? রাগ করলে যে টুকটুকিকে কেউ বিয়ে করতে আসবে না। রাগ করে যে হেরে যায় সে। মা কাছে বসলেন। মাথায় চুমু এঁকে দিলেন। হাতের ওপর হাত রেখে বললেন, প্রিয়মের মাই তো তোকে আংটি পরিয়েছিল, কথা দিয়েছিল 4 হাত এক করবেন। আবার সেই ইচ্ছে ছিল তোকে ছেলের বউ করাবেন, কিন্তু তার আগেই সব শেষ। আবার চলে গেলেন আমাদের ছেড়ে। ভাইজান ভেঙে পড়লেন। প্রিয়ম শহরে নিজের বাসস্থান করে ফেলে মায়ের মৃত্যুর পর। সোজা হয়ে বসলাম। মুখ শক্ত হয়ে আসলো। মনের বিদ্বেষ প্রকাশ পেল। আমার কি দোষ ছিল মা? নামহীন এক সম্পর্কের জন্য অপেক্ষা করছিলাম এতদিন। সে কেন আসেনি? সে কি জানতো না? জেনেও কেন এলো না? মা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। পাশ থেকে উঠে দাঁড়িয়ে ঘর গোছাতে ব্যস্ত হলেন। বুঝতে পারলাম মা উত্তর দেবেন না। ঘর থেকে বের হয়ে আসলাম। জাম্বুর দেখা মিলল। সোফার নিচে মুখ ঢুকিয়ে কি যেন করছে। অকাজের কথা স্মরণে আসলো। এগিয়ে গেলাম। আচ্ছা মতো বকে দিব আজ। কি করা হচ্ছে জাম্বু? তুই আমার মুখে তখন চেটেপুটে কি খেয়েছিস? চোরা চোখে আমার দিকে তাকালো। মাথা নিয়ে বসে রইল। সোফার উপর বসলাম। জাম্বুর ভাব বুঝতে চেষ্টা করলাম। কিছুক্ষণ পরপর জাম্বুর নজর সোফার নিচে তাকাচ্ছে। বিষয়টা সন্দেহজনক। উকি দিলাম সোফার নিচে। নকল হাড্ডি পড়ে আছে সেখানে, যা কুকুরের পছন্দ। জাম্বুর চোরা কাজ ধরা পড়ে গেল। রাগান্বিত চোখে তাকালাম। ধমকে বললাম, সত্যি করে বল কোথা থেকে চুরি করেছিস, নয়তো রাস্তায় ফেলে আসবো। নুয়ে গেল জাম্বু। পরিহিত কাপড়ের ওড়নার এক অংশ কামড়ে ধরলো। দাঁড়িয়ে গেলাম। নজরবন্দি করলাম সবকিছু। আঁচল কামড়ে নিয়ে গেল পাশের প্রতিবেশীর বাড়িতে। ফ্ল্যাটের দরজা খোলা ছিল, তালাবদ্ধ ছিল না। হাতল ঘোরাতেই খুলে গেল। ভাবছি প্রতিবেশীদের কথা। এরা না চাকরিজীবী, বাসায় কি কাজ? সারাদিন বাসায় থাকে যে। আলো নেভানো। দরজা জানালা বন্ধ। দমবন্ধ পরিবেশ। গা গুলিয়ে আসছে সিগারেটের ধোঁয়ার গন্ধে। পৃথিবীর 80% পুরুষ ধূমপান করে। কেউ প্রেমের বিরহে, তো কেউ খারাপ বন্ধুদের সান্নিধ্য পেয়ে। জাম্বু ঘেউ ঘেউ করে উঠল। টনক নড়ল। ধোঁয়ার উৎস খোঁজ করছি। প্রিয়মের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। জাম্বু পিছনে। জানালা খুলে দিলাম। নজর ঘোরালাম চারপাশে। বিছানার পাশে বসা প্রিয়ম। চোখ রক্তিম বর্ণ। ভয় পেলাম। চলে আসা উত্তম মনে করলাম। জাম্বুকে ডাকতেই আঁচল কামড়ে প্রিয়মের নিকট নিয়ে গেল। প্রিয়মের বরাবর দাঁড় করিয়ে গোল গোল করে ঘুরতে লাগলো, যার অর্থ হাড্ডি প্রিয়ম দিয়েছে। বুঝতে পারলাম কথা বলার ইচ্ছে নেই। চলে আসার উদ্যোগ নিলে প্রিয়মের কণ্ঠস্বর কানে আসে।
নিজেকে কি মনে করো তুমি সুন্দরী? তোমার রূপে পাগল হবে সব পুরুষ। জ্বলে ওঠে শরীর, রাগে কাঁপতে থাকে অনবরত। ঘৃণা হচ্ছে নিজের ওপর। কেন এসেছিলাম এখানে? যেই মানুষকে এতদিন হৃদয় থেকে চাইতাম, আজ ঘৃণা করি তাকে। তার আচার, স্বভাব, চরিত্র সবকিছুকে ঘৃণা করি। বাস্তবে বা কল্পনায় এই মানুষকে চাই না। উত্তর করলাম, খুবই সাধারণ আমি, কিন্তু অসাধারণ। যার ঘরে যাব উজ্জ্বল করব তার ভবিষ্যৎ। মায়ের কথা, মা আমাকে নিয়ে যা বলে তাই সত্যি হয়। উত্তরখানা পছন্দ হলো না প্রিয়মের। উঠে এসে হাত শক্ত করে ধরল, মুখে লাল আভা, কঠোরস্বরে বলল। চলে যাও এখান থেকে, আর আসবে না। তোমাকে আমি কখনো বিয়ে করব না। হেসে উঠলাম, মনের কথা শুনলাম। ধন্যবাদ। আপনার আগে আমি নিজেই আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। থমকে গেল প্রিয়ম, হাত ছেড়ে দিল তৎক্ষণাৎ। রেগে গেলাম। বাম হাতের অনামিকা আঙুলের আংটির ওপর হাত বুলিয়ে নিলাম। অদেখা সম্পর্কের ইতি টানলাম আংটি খুলে। প্রিয়মের হাতে আংটি জোর করে দিলাম। এতদিন আংটির মালিককে না দেখে মনের এক কোণে জায়গা দিয়েছিলাম, কিন্তু আজ দেখে সব সম্পর্ক ছিন্ন করলাম। আপনাকে না দেখে এতদিন যতটা সম্মান করতাম, এখন স্বচক্ষে দেখে ততটা ঘৃণা করলাম। আর যাই হোক না কেন, আমি আপনার কাছে কখনোই ফিরবো না। আপনার প্রতি অনুভূতি কখনোই জন্মাবে না। চলে আসলাম ফ্ল্যাট থেকে। পেছনে শুনতে পেলাম দরজা লাগানোর জোরালো শব্দ। ধ্যান দিলাম না সেদিকে। লম্বা নিঃশ্বাস ত্যাগ করলাম। আজ থেকে আমি মুক্ত পাখি। আকাশে উড়াল দেব যে কোনো সময়। পৃথিবীতে তুমি একা এসেছো, একাই ফেরত যাবে। কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। হাতের অনামিকা আঙুলে তাকালাম। 1 বছরে 1 দিনের জন্য খুলিনি আংটিটা। সাদা দাগ বসে রয়েছে। জানি না কবে এই দাগ মুছবে। অনবরত ফোন বেজে চলেছে। মা ঘর থেকে চিল্লিয়ে বলছে, তোর কল এসেছে, 10 বার ফোন দেয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ধর, নয়তো অপর পাশের মানুষ মরে যাবে। মুখ বাঁকালাম। কিছুক্ষণ আগের কথা ভুলে গেলাম। অচেনা নাম্বার। 10টা মিসড কল। আবারও কল আসলো। রিসিভ করলাম। ম্যাম, আমি জীবন হাসপাতাল থেকে বলছি। রিয়ান নামক রোগী খুব অসুস্থ, দেখতে চাইছে আপনাকে। চিন্তায় পড়লাম, নাম্বার কিভাবে পেল এরা? মনে পড়ে গেল, হাসপাতালে রিয়ানের সাথে দেখা করার সময় ফোন নাম্বার দিতে হয়েছিল। গলা পরিষ্কার করে উত্তর দিলাম। কি হয়েছে ওনার? জ্বর অনেক। আপনার নাম নিচ্ছে। রোগের বাবা হয়ে এসেছেন। ছেলের অবস্থা থেকে উত্তেজিত হচ্ছেন। আপনি কি একবার আসবেন? দেয়াল ঘড়িতে সময় দেখে নিলাম। অপরাহের সময়। সকালে মা এসেছে। মাকে সময় দিতে হবে। এদিকে অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হয়েছে জানা নেই। ক্ষুধা লেগেছে। সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলেছি। নার্সকে আশ্বস্ত করলাম। বলে দিলাম আসবো। মা এসেছে। খাবারের ঝামেলা নেই। মজার খাবার রান্না করে খাওয়াবে এখন। তৈরি হয়ে নিলাম। সোফায় বসে দুপুরের সহ বিকেলের খাবার খাচ্ছি। মায়ের কণ্ঠস্বর কানে আসে। মা কাউকে বলছে, লজ্জা কিসের? চলে আসো, আমি তোমার মায়ের মতোই। আর শুনতে পেলাম না। মা ঘরে চলে গেলেন। মিনিট 5 পর কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। রত্না বাসায় নেই। মা বলে কয়েকবার হাঁক ছাড়লাম, লাভ হলো না। অগত্যা ভাত মাখা হাত নিয়ে এগিয়ে গেলাম দরজা খুলতে। 3জন যুবকের চেহারা ভেসে উঠল চোখের সামনে। 2জন হাস্যোজ্জ্বল মুখে আর 1জন তেতো মুখে। বিরক্ত হলাম। আঙুলে লেগে থাকা খাবার চেটেপুটে খেয়ে মা বলে ডেকে উঠলাম। মা, পাশের বাসার প্রতিবেশীরা এসেছে, কি লাগবে দিয়ে দাও। তাদের ঘরে চাল ডাল যখন তখন ফুরিয়ে যায়। ব্যাংক থেকে এবার বেশি করে টাকা তুলতে হবে। চাল ডাল বেশি করে কিনে রাখতে হবে প্রতিবেশীদের জন্য। প্রিয়মের মুখশ্রীতে ভাবান্তরের রেশ নেই। আকিল রেগে গেছে, রিফাত বরাবরের মতো নিশ্চুপ। আকিল দরজার সামনে থেকে চলে যেতে যেতে বলে, গুন্ডির সাথে রাক্ষসী বললেও চলে, এমন প্রতিবেশী বাবার জন্য দেখিনি। কথায় কথায় খুঁটা দেওয়া অভ্যাস। আকিল চলে গেল। রিফাত প্রিয়ম সোফায় বসে, রক্তিম বর্ণ চোখ জমিনে নিবদ্ধ করা। আয়নায় নিজেকে দেখে নিলাম। পরিপাটি লাগছে। মনের কষ্ট বিদ্বেষ ধুয়ে মুছে গেছে। মনের কোণে জমিয়ে রাখা ভালোবাসা মূর্ছা গেছে। কপালে কালো টিপ পরে নিলাম। মা বলে কালো টিপে মানায় আমাকে। কাঁধে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। মায়ের সামনে দাঁড়াতে প্রশ্নের সম্মুখীন হলাম। মায়ের উত্তেজিত স্বর, কোথায় যাচ্ছিস সে সময়? বাড়িতে পিয়ম এসেছে, কোথায় সময় দিবি ছেলেটাকে? তা না করে বের হচ্ছিস? হাসলাম মায়ের চিন্তায়। স্বাভাবিক স্বরে বললাম, তুমি তো আছো, তাদের আপ্যায়ন তুমি আজ করো। এতদিন আমি করেছি। হাসপাতালে যাচ্ছি মা, একজনকে আমার প্রয়োজন। সন্ধ্যার আগে চলে আসবো। মা কিছু বললেন না। পথ আটকালো জাম্বু। ক্যাকে আওয়াজ করে পায়ে ঘেসে যাচ্ছে পরপর। বুঝতে পারলাম আবদার করছে বাইরে যাওয়ার। হাঁটু গেড়ে বসলাম। জাম্বুর গলায় হাত বুলিয়ে বললাম, চলে আসবো জলদি, হাসপাতালে যাচ্ছি। একজনের আমাকে খুব প্রয়োজন। তোর পছন্দের বিস্কুট নিয়ে আসবো। জাম্বু বুঝতে পারলো। গোল গোল ঘুরে সম্মতি জানালো। আশেপাশে আর ফিরে তাকালাম না। চলে আসলাম বাহিরে। সেখানে থাকা দায়।
মনের কলুষিত স্মৃতি উকি দেবে বারবার। আপনাকে আপন ভেবে করেছি আমি ভুল। অপেক্ষার অবসান হয়েছে, তবে বিচ্ছেদ হবে সঠিক কি ভুল? আমাকে তোমার সাথে নিয়ে যাও প্রিয়া। এখানে দম বন্ধ হয়ে আসছে। অপরিচিত লোকজন দেখে ভয় যাক। করুণ স্বরে আবদার ফেলা দেয়। অন্তরের গহীনে জমে রাখা কথা বলে যাচ্ছে রিয়ান। এসেছি 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে। রিয়ান সুস্থ, তাপমাত্রা নিয়ন্ত্রণে এসেছে, কথার জোর বেড়েছে। রিয়ান এখনো অপরিচিত আমার কাছে, শুধুমাত্র বিকৃতি মস্তিষ্ক রোগী বলে এসেছি। মুখে হাসির রেখা টেনে আনলাম, আশ্বস্ত স্বরে বললাম, ভয় কিসের? আমি আছি তো। আপনার কি লাগবে বলুন। তোমাকে লাগবে, তোমার উপস্থিতি লাগবে, তোমাকে পুরোটাই লাগবে। থমকালাম, ভরকালাম, অনুভূতিহীন হলাম। পরমুহূর্তে পাগলের কথায় কিছু মনে না করে মিষ্টি হাসি উপহার দিলাম। আমি আছি এখানে সর্বদা আপনার সাথে, এখন কিছু খেয়ে নিন। রিয়ান চটপটে হয়ে গেল, উৎফুল্লের সহিত বলল, অবশ্যই খাবো, তবে তোমার হাতের রান্না বিরিয়ানি। আশাহত হলাম। ভেবেছিলাম কথা কাটিয়ে চলে আসবো রিয়ানের কাছ থেকে। আমি যত দূরে সরে যেতে চাইছি, রিয়ান ততটা আষ্টেপৃষ্টে নিজের জীবনের সাথে জড়িয়ে নিচ্ছে। কৃত্রিম হাসলাম, জ্ঞানীদের মতো রিয়ানকে বুঝালাম, এখানে রান্না করার ব্যবস্থা নেই, আমি আবার যখন আসবো রান্না করে নিয়ে আসবো। মানলেন না রিয়ান, উত্তেজিত হয়ে গেলেন নিমিষেই। ভয় পেলাম, পেছিয়ে গেলাম দেয়াল ঘেঁষে। রিয়ান ঘরে আসবাবপত্র ছুঁড়ে মারছে আর বলছে, কেউ ভালোবাসে না, না শব্দটা অপছন্দ, জানো না তোমার? প্রিয়া দূরে চলে যাবে আগের মতো। প্রিয়াও কথা রাখেনি, বলেছিল যাবে না, কিন্তু চলে গেল। ফিরে এসে বলছে আবার চলে যেতে। দিব না, কাজ ছাড়া করব না, আমার প্রিয়াকে চাই। ঘর থেকে বের হয়ে আসলাম, ভয়ে কান্না করে দিলাম। অদূরে দাঁড়িয়ে থাকা দুঃখ ভরা মানব নজরে আসলো। রিয়ানের ঘরে উকি দিচ্ছে আর কি যেন বলছে। আমাকে দেখা মাত্রই চমকালো, এগিয়ে এসে বলল, তুমি ফিরে এসেছো? অপরিচিত মানবের নিকট যখন আপনি পূর্ব পরিচিত হবেন, কিন্তু পরিচিত বিষয়টি আপনি অবগত নন, তখন কিরূপ মনে হবে? মানবটি কাছে এসে উৎকণ্ঠের সহিত বলল, দুঃখিত মা, তোমাকে অন্য কেউ ভেবেছিলাম। আমি রিয়ানের বাবা বদরুল মাহমুদ। ছেলের অবস্থা দেখছই তো, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে একজন মেয়ের জন্য। জ্বরের কথা শুনে দৌড়ে আসলাম। রিয়ানকে এখানে না রেখে বাসায় রাখলেই তো পারেন। বদরুল মাহমুদ নিশ্চুপ, সময় নিয়ে উত্তর করলেন, বাসায় থাকলে নিজেকেই ক্ষতি করার চেষ্টা করে, অন্যকেই আঘাত করে। কিছু সময়ের জন্য বদলে গেলাম। ক্ষিপ্ত স্বরে বললাম, আপনজনের কাছে থাকলে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আপনি কোটিপতি চাইলে নিজের কাছে সন্তানকে রেখে শুশ্রূষা করতেন। আবেগাপ্লুত হয়ে পড়লেন বদরুল মাহমুদ। আচমকা আমার হাত ধরে অনুনয়ের সহিত বললেন, আমার ছেলেকে সুস্থ করে তুলতে সাহায্য করবে মা? ঘামার্ত শরীর নিয়ে বের হয়ে আসলাম হাসপাতাল থেকে। জীবনের মোড় কোন দিক দিয়ে ঘুরে যায় কেউ জানে না, সবকিছু যেন স্বপ্নের ন্যায় মনে হচ্ছে। রিয়ান অজ্ঞান, বড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা নেমে এসেছে। অফিস আদালত এই সময় ছুটি হয়, রিক্সা পাওয়া মুশকিল। কর্মজীবী মানুষেরা প্রিয়জনের নিকট দ্রুত পৌঁছাতে জীবন বাজি রেখে যাতায়াত করছে। কার জীবনে আলো ঢেলে এলে? পরিচিত স্বর। এখানে কি করছে সে? সবসময় কি অনুসরণ করতে হবে? ভেবে পাচ্ছি না। অনুসরণ তাকেই করা যায় যাকে আপনি আপন ভাবেন, কিন্তু আমি তো তার আপন না, হতেও চাই না। কি দরকার মিথ্যা সম্পর্ক অন্তরে গাথা? ফিরে তাকালাম, কঠিন দৃষ্টিপাত করলাম। অদূরে দাঁড়িয়ে আছে প্রিয়ম, হাতে সিগারেট, জ্বালানো হয়নি এখনো। একধানে দৃষ্টিপাত করে আছে আমার দিকে। মায়া জড়ালাম না, প্রত্যুত্তর করলাম, আপনাকে বলতে বাধ্য নই। হেসে উঠলেন প্রিয়ম, যেন কোনো মজার কথা বলেছি। কাছে আসলেন, অনুভব করছি অন্তরে অবাধ্য আওয়াজ, থামছেই না যেন। লোকটার চরিত্র এত জটিল কেন? ভাবনায় ব্যাঘাত ঘটে প্রিয়মের কথায়। তো কাকে বলবে? রাস্তায় দাঁড়িয়ে যে ভালোবাসি বলে তাকে? রাগ হলো প্রচুর, উত্তর দিতে ইচ্ছে হলো না। রিক্সা ডাকলাম, চড়ে উঠলাম। আপনজনকে কৈফিয়ত দিতে বাধ্য আমি, কিন্তু কোনো পরগাছাকে নয়। রিক্সা ঝাঁকিয়ে উঠল। পাশ ফিরে দৃষ্টিপাত করে দেখলাম প্রিয়ম বসা আমার পাশে। কেঁপে উঠলাম, ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। এ কেমন অভদ্রতা শুনি, নাকি প্রতিশোধ নেবে দুপুরের কথায়? উত্তর পেলাম না। আমি আবার কোনো কথা অপূর্ণ রাখি না। উত্তর দাও, নয়তো নামবো না। তেরা স্বভাবের ছেলেদের আমার পছন্দ না, এজন্যই হয়তো প্রিয়মের সাথে আমার বনে না। কথা বলছি না, ইচ্ছে করছে না। কেন বলবো? কি হয় সে? উত্তর দিবে না? ঠিক আছে মামা, রিক্সা থামাবেন না, যেখানে ইচ্ছা নিয়ে যান। রিক্সাওয়ালাকে আগাতে বলছেন কেন? মেরে যদি গুম করে দেয়? মুখ খুললাম, রিক্সাওয়ালাকে থামতে বললাম। রিক্সা থামান মামা, আমি আর আগাবো না। মুখের কথা মুখেই রয়ে গেল। প্রিয়ম শক্ত কণ্ঠে আদেশ করলো, থামাবেন না? টাকা আমি দিব। আজ খোলা আকাশের নিচে আরোহণ করব। কবি কবি ভাব, কিন্তু কবিতার অভাব। এমন মুহূর্তের মধ্যে পড়তে হবে জানলে বলে আসতাম না।
নিজের পায়ে নিজে কুড়াল মারলাম যেন। নেমে যান, আপনাকে সহ্য হচ্ছে না। অপরিচিত আপনি, সুযোগে অসৎ ব্যবহার করবেন। প্রত্যুত্তর করল না প্রিয়ম। মাথার পিচ্ছিল কেশবে হাত বুলিয়ে গাইতে শুরু করলো। মধুর কণ্ঠস্বর যেন নয়, কাকের গলা। ছেলেদের স্বর হয় মধুর, শুনলে চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু প্রিয়মের কণ্ঠস্বর শুনে ইচ্ছে করছে রিক্সা থেকে লাফিয়ে মরি। বিড়বিড় করে বলছি, গরুর কণ্ঠ। রাতের শহরে ভ্রমণ করা আনন্দ অনেক। ল্যাম্পপোস্টের আলোতে প্রিয়জনের হাতে হাত ধরে সুদূর পথ অতিক্রম করা সম্ভব। বরাবর রাতের শহর পছন্দের, অথচ উপভোগ করতে পারছি না। শহর থেকে অদূরে বহমান নদী রয়েছে, যেখানে নতুন ব্রিজ প্রতিস্থাপন করা হয়েছে। রিক্সা থামলেন সেখানে, 500 টাকার নোট এগিয়ে দিলেন এবং বললেন, অনেক কষ্ট করেছেন মামা, আপনার পারিশ্রমিক না করবেন না। রিক্সাওয়ালা একগাল হাসলেন। প্রিয়ম নেমে গেছে। ঠায় বসে আছি রিক্সায়, ইচ্ছে আছে চলে যাওয়ার। রিক্সাওয়ালা মামাকে পা চালাতে বললাম। প্রিয়ম ব্রিজে দাঁড়িয়ে পানির স্রোত দেখছে হয়তো। রিক্সাওয়ালা মামা বিপাকে পড়েছেন। আমার দিকে আর প্রিয়মের দিকে কয়েকবার দৃষ্টিপাত করলেন। হয়তো আমাদের ভাবভঙ্গি বুঝতে পারছেন না। আশ্বস্ত স্বরে বললাম, আপনার কোনো ক্ষতি হবে না, চলুন। রিক্সা চলতে শুরু করলো। পেছন থেকে প্রিয়মের আওয়াজ শোনা যাচ্ছে। কান দিলাম না। রিক্সাওয়ালাকে বললাম তড়িঘড়ি চালাতে, সম্ভব হলো না। প্রিয়ম রিক্সা থামালেন, হাত ধরে টেনে নামালেন। কিছুক্ষণ আগের নরম স্বর যেন কোথায় উবে গেছে। রিক্সাওয়ালাকে ধমকে পাঠিয়ে দিলেন। নির্জন স্থান, স্তব্ধ হয়ে আছে সব। প্রিয়ম চাইলে কোনো অঘটন ঘটাতে পারে, ভীত হলাম। আশেপাশে দৃষ্টিপাত করলাম। শক্ত হাতে ধরে রেখেছে প্রিয়ম। ব্রিজের কিনারায় দাঁড় করিয়ে বাহু চেপে ধরলো। যেন একটু ধাক্কা দিলেই আমি শেষ। আটকে উঠলাম, মাথা নাড়িয়ে না করলাম। স্বর বের হচ্ছে না কণ্ঠনালী থেকে। প্রিয়মের রাগান্বিত মুখশ্রী, দেখতে অনেকটা নেশাখোরদের মতো মনে হচ্ছে। রক্তিম বর্ণ চোখ। পরপর লম্বা নিঃশ্বাস ত্যাগ করে বললেন, যা বলবো চুপচাপ শুনবে, নয়তো এখান থেকে ফেলে দিব। মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ছেড়ে দিল প্রিয়ম। বক্ষস্থলে হাত রেখে লম্বা নিঃশ্বাস ত্যাগ করলাম। প্রিয়ম বলা শুরু করলো, তোমাকে ছুঁয়ে দিতে চাইনি বলে রিক্সা থেকে নেমে চলে আসছিলাম, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি হচ্ছ আমার প্রতিবেশী, তেরা প্রতিবেশী। মেরে ফেলবেন কি? ইচ্ছে আছে, পালাবে? আমার আর পথ খোলা নেই। হাসলেন প্রিয়ম, মিষ্টি হাসি। স্বাভাবিক হলেন যেন। মাথার কেশব টেনে বললেন, ক্ষমা করে দাও আরাত, দুপুরে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে রইলাম। অবিশ্বাস্য স্বরে বললাম, আমার কোনো ভুল শুনছে না তো? সঠিক শুনেছে, কিন্তু আমি সত্যি চাই না আমাদের বিয়ের ব্যাপারে আগাতে। মলিন হলো মুখশ্রী। দুর্বল হলে চলবে না। যে আমার নয় তাকে ধরে বেঁধে রাখা যাবে না। সংযত করলাম। বুঝলাম ভালো কেউ আছে হয়তো। প্রত্যুত্তর করলাম, তাহলে কি চান? ক্ষমা? তার সাধ্যই তোমার কাছে। বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আপন হতে না পারি, বন্ধু হতে সমস্যা কোথায়? অবাকের চূড়ান্ত পর্যায়ে। বন্ধুত্ব করে লাভ কি হবে? মাথা নিচু করে আছি। নদীর পাড়ে বাতাস বইছে। কেশবগুলো অধিকারহীন উঠছে। বাধা প্রদান করছি না। ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বললাম, এখান থেকে পড়লে বেঁচে ফিরবো তো, নাকি নদীর স্রোতে ভাসিয়ে নেবে আমায়? উত্তর দিলে না আরাত। কিছু প্রশ্নের উত্তর হয় না প্রিয়ম। বাসায় যেতে চাই, মা অপেক্ষা করছেন। হাত ধরলেন প্রিয়ম। করুণ চোখ ভাসমান, নেত্রপল্লব ফিরিয়ে নিলাম। ওই চোখের ভাষা পড়তে চাই না আমি। আমি মানুষটা খুব খারাপ, ভালো হতে চাই, সুযোগ দিবে আরাত? সকালে সোনালি কিরণ প্রিয়মের মুখশ্রীর উপর পড়েছে। নড়ে চড়ে ওঠে প্রিয়ম। চাকরি থেকে 2 সপ্তাহের ছুটি নিয়েছে। কারণ আরাত। বিগত কয়েকদিনে অক্লান্ত চেষ্টার পর আরাতের সাথে বন্ধুত্ব করতে পেরেছে। প্রিয়মের ধারণা আরাত কষ্ট পেয়েছে। ভালোবাসা জীবনে একবারই আসে, প্রকৃত ভালোবাসা ভোলা দেয়। শত চেষ্টা করলেও অন্য কাউকে অন্তরে স্থান দেওয়া যায় না। প্রিয়মের মনে আজ আনন্দের জোয়ার ভাসছে। 1 বছর পর প্রিয়মের মন ভালো। মুখে হাসি ফুটেছে। সহধর্মিণী হিসেবে আরাতকে যতটা অপছন্দ করে, বন্ধু হিসেবে আরাতকে ততটাই পছন্দ করে। প্রিয়ম তৈরি হয়ে নিচ্ছে। সারাদিন আরাতের সাথে সময় কাটাবে। নতুন বুয়া এসেছে, রান্না করে সে। আকিল পরিপাটি পোশাকে তৈরি, গন্তব্য অফিস। খাবারের টেবিলে আলু ভর্তা সাদা ভাত দেখে আকিলের মন বিষণ্ণ হয়ে যায়। কিছুদিন আগ পর্যন্ত সকালের নাস্তায় অমৃতের স্বাদ পেত, কিন্তু আজকাল খাবারের স্বাদ বিদায় জানিয়ে কোথায় যেন চলে গেছে। রিফাত 1 ঘন্টা আগে চলে গিয়েছে। কি যেন কাজ আছে। প্রিয়ম ঘর থেকে বের হয়ে আসে। টেবিলে আর চোখে তাকায়। মনমতো খাবার না পেয়ে গুনগুন গান গেয়ে এগিয়ে যাচ্ছে সদর দরজার দিকে। 2 বার আরাতের কলিং বেল চেপে ধরল প্রিয়ম। পেছন থেকে কেউ খুব খুব কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। প্রিয়ম দেখে স্বয়ং আকিল দন্তায়মান, হেসে দাঁড়িয়ে আছে। বুড়ো যুগল কুচকে আসে প্রিয়মের, গম্ভীর স্বরে বলে, দাঁড়িয়ে আছিস কেন? অফিস নেই? ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াতে হয়, প্রশ্ন না করে। আকিলের গা ছাড়া উত্তরে প্রিয়ম সন্তুষ্ট হলো না। আরাতের সাথে একান্তে থাকবে সে, অন্য কেউ আসবে কেন?
পর মুহূর্তে প্রিয়ম অবাক হলো। আরাতকে কয়েকদিন আগেও বিয়ে করবে না বলে কষ্ট দিল, কিন্তু এখন আরাতের কাছাকাছি থাকতে চাইছে। দরজা খুলে গেল। আরাতের বদলে রত্নাকে দেখে হতাশ হলো প্রিয়ম। ভেতরে প্রবেশ করে সোফায় গা এলিয়ে দেয় প্রিয়ম। জাম্বুর মুখে প্রিয়মের দেয়া হাঁটি, দাঁতে আটকে তাকিয়ে আছে প্রিয়মের দিকে, যেন জাম্বু বলছে, খেলবো বস। আকিল নাস্তা করছে, রুটি আলু ভাজিতে অমৃতের স্বাদ পাচ্ছে। আরাতের মা নিজে বসে খাওয়াচ্ছে অকিলকে, যেন সে নতুন জামাই। প্রিয়মের সহ্য হচ্ছে না, কঠিন দৃষ্টিপাত করে আরাতের ঘরের দিকে আগায়। আকিলও খাওয়া শেষ হতে অফিস চলে যায়। সময় সংকীর্ণ, আরাত তৈরি হচ্ছে তাড়াহুড়ো করে। গন্তব্য রিয়ানের বাড়ি। রিয়ান অসুস্থ, দেখতে চাইছে আরাতকে। আরাত আজ খুবই অস্বস্তিবোধ অনুভব করছে। রিয়ানের বাসায় যাওয়া আসাটা খারাপ দেখায়। প্রিয়মের আগমন ঘটে, না বলে প্রবেশ করাতে অস্বস্তিতে পড়ে নিজেই। বের হয়ে যায় ঘর থেকে। ওড়নাহীন আরাত ব্যাগ গোছাতে ব্যস্ত। প্রিয়মের উপস্থিত বিষয়ে অজ্ঞাত। ব্যস্ত তুমি? পরিচিত স্বর। আরাতের চাহনি ভয়ার্ত। প্রিয়ম কি এসেছিল ঘরেতে? সন্দেহ। আবারও প্রিয়মের স্বর শোনা যাচ্ছে দরজার উপর পাশ থেকে। অপেক্ষা করছি, ঘুরতে যাব। আরাত চিন্তিত। উপস্থিতি অস্বাভাবিক। একদিকে অসুস্থ মানব, অন্যদিকে প্রিয়ম নামক বন্ধু। কোথায় যাবে সে? নিজেকে পরিপাটি করে বাহিরে বের হয়ে আসে। প্রিয়মের দৃষ্টি জমিনে নিবদ্ধ। এক মনে চিন্তা করে যাচ্ছে। আরাত প্রায় কয়েক সেকেন্ড প্রিয়মের পাশে দন্তায়মান ছিল। প্রিয়মের নড়চড় না দেখে আরাত বলে ওঠে, নাস্তা হয়েছে তোমার? আমি একটু বের হচ্ছিলাম, বিকেলে সময় হবে তোমার? তখন বের হই। প্রিয়মের কথাটা পছন্দ হয়নি। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আরাতের দিকে, যেন আরাত প্রিয়মের একান্ত জন, অন্য কারো না। প্রিয়মকে ছাড়া অন্য কাউকে সময় দেবে ভাবতে পারছে না। প্রিয়ম প্রত্যুত্তর করলো, তুমি তো ওই হাসপাতালের দিকে যাচ্ছ, তাহলে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, আমিও সেখানে যাব। আরাত উসখুস করছে। প্রিয়মকে জানাতে যাচ্ছে না রিয়ানের কথা। প্রিয়ম জানতে পারলে অবশ্যই আরাতকে একা ছাড়বে না। এমনকি আরাতের মাও চাইবে না আরাত একা কোথাও যাক। আরাতের মায়ের কাছে এখনো আরাত এবং প্রিয়মের বিষয় অজানা। তিনি ভালো পরিকল্পনা করেছেন মেয়ের ভবিষ্যৎ বিয়ের জন্য। সময় নষ্ট করতে চাচ্ছেন না, তাই ধীরে সুস্থে প্রিয়ম এবং আরাতের কথা জানাবে বলে মনস্থির করলেন। আসলে আমি একজন বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। এই শহরের রত্না ছাড়া তোমার দ্বিতীয় কোনো বান্ধবী নেই। রত্না তো তোমার বাসায়, বান্ধবীটা কে শুনি? আরাত অস্থির, ঘেমে যাচ্ছে সকাল সকাল। চুরি করে ধরা পড়ে গেছে এমন। রাগ হলো খুব। প্রিয়মের অতি নিকটে এসে বলল, বন্ধু ভেবেছি, স্বামী নয়। জ্বালাচ্ছেন কেন আমাকে? বউকে সন্দেহ করা খারাপ, বন্ধুকে নয়। বলে দিলে ঝামেলা শেষ। জাম্বুর আগমন ঘটে। আরাতের সাথে বাহিরে যাবে। জাম্বুকে রাখা দেয়। জাম্বু বসে লেজ নাড়াচ্ছে, যেন বলছে আমিও যাব। চোরা চোখে প্রিয়মের দিকে তাকালো। জাম্বুর কাছে বসে বলল, তোকে আজ একাই থাকতে হবে। একজন অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, সেখানে তোকে নিলে তুলকালাম ঘটিয়ে ফেলবি। আরাতের মায়ের স্বর ভেসে আসে প্রিয়ম এবং আরাতের কর্ণধারে। তিনি বলছেন, নাস্তা খেয়ে বের হবে দুজন। সামনের সপ্তাহে শপিং করতে হবে। আমি তোমাদের বিয়ে তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। এই বিষয়ে ভাইজানের সাথে কথা বলেছি। ভাইজান চলে আসবেন সামনের সপ্তাহে। আরাতের কোনো ভাবান্তর হয়নি, কিন্তু প্রিয়ম ভয় পেয়ে যায়। আরাত মায়ের কথা শুনে চোরা চোখে মায়ের দিকে তাকায়। প্রিয়ম আরাতের উদ্দেশ্যে বলে, তুমি এখনো কিছু জানাওনি কেন? জানাবে না তুমি? জানো না আমি কেমন? তোমার সাথে আমার যায় না। তুমি আমার কাছে সুখে থাকবে না? আমরা বন্ধু আছি, বন্ধু থাকি। সময় হলে জানাবো। নাস্তা করি। মানুষ বড্ড আজব। আমরা যাকে সহ্য করতে পারি না, একসময় তারা আমাদের কাছে আপন হয়ে ওঠে। একদম আপন। চাইলেও আপনি তাকে দূরে সরাতে পারবেন না। শেষে সম্পর্কটা এমন হয়ে যায় যে ছাড়তে পারবেন না, ধরেও রাখতে পারবেন না। আরাত ভাবছে প্রিয়মের কথা। কয়েকদিন আগ পর্যন্ত প্রিয়ম আরাতের চিরশত্রু ছিল, আর এখন খুব ভালো বন্ধু। জীবনে চলার পথে কত মানুষের দেখা মেলে, কেউ আপন হয়ে তো কেউ শত্রু হয়ে। নাস্তা শেষ করে আরাত মাকে এবং জাম্বুকে বিদায় জানিয়ে চলে আসে। বাড়ির সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে। প্রিয়মের আগমন ঘটে। আরাতের পাশে দাঁড়িয়ে বলে, আমি খুব একা, আমাকে সঙ্গে নিয়ে যাবে? যেখানে যাচ্ছ কথা দিচ্ছি, তোমাকে বাধা দিব না কোনো কাজে। আরাত না করলো না। কি হবে না বলে? রিয়ানের সাথে তো কোনো সম্পর্ক নেই আরাতের, যে ভয় পাবে। অগত্যা প্রিয়মকে নিয়ে রওনা হলো রিয়ানের বাসার উদ্দেশ্যে। রিকশার পাশাপাশি বসে আছে দুজন, কথা হচ্ছে না, শুধুমাত্র রিকশার প্যাডেলের আওয়াজ হচ্ছে। পরিবেশটাও শান্ত স্তব্ধ। প্রিয়ম বলে ওঠে, আমাকে কি ভয় পাও? না, বন্ধু বলে নাকি অন্য কারণে? আমি কখনোই ভয় পাইনি আপনাকে। নিজেকে আত্মরক্ষা করার প্রশিক্ষণ আছে আমার। এই জন্যই তো যাকে তাকে অনেক কিছু বলতে পারো। আমি ভেবেছিলাম তুমি বড্ড নিরামিষ হবে, এখন দেখি চালাকের সাথে বুদ্ধিও আছে। হেসে ওঠে আরাত, আপনি অতিরিক্ত কথা বলেন। কিছুদিন আগের আপনি আর এখনকার আপনিকে আয়নার সামনে দাঁড় করালে চিনতে পারবেন? নিজেকে পরিবর্তন করতে শিখছি। একজনের অশ্রু যন্ত্রণা দিচ্ছে খুব,
আপনজন হারিয়ে আমার অধপতন হয়েছে, ভুল শুধরে নিচ্ছি। আপনার পাশে থেকে শান্তি খুঁজে পাই না। কারণটা কি আপনি না আমি? হয়তো নিয়তি। তবুও বন্ধু হয়ে থাকতে চান? হ্যাঁ, কিন্তু কেন? কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাই শ্রেয়। আরাত, রিয়ানের বাড়ির সামনে নেমে যায় দুজন। প্রিয়ম টাকা পরিশোধ করে একবার দালানে নজর ঘোরায়। ভবনের সামনে দাঁড়ানো দারোয়ান বিনা বাক্যে দুজনকে প্রবেশ করতে দেয়। সদর দরজা খোলা। ভেতরে প্রবেশ করতে দেখা মেলে বদরুল মাহমুদকে। উনি চা পান করছেন এবং পত্রিকা পড়ছেন। আরাতকে দেখা মাত্র উঠে আসেন, হাসি মুখে বলেন, তোমার অপেক্ষায় ছিলাম। রিয়ান কিছুটা সুস্থ অনুভব করছে, বাসায় এসে ভদ্র বাচ্চা হয়ে গেছে, তোমাকে দেখতে চাইছে। জি আঙ্কেল, দেখা করে আসি। প্রিয়মের দিকে তাকালে বদরুল মাহমুদ ভ্রু কুঁচকে ফেলেন এবং প্রশ্নবোধক কণ্ঠস্বরে বলেন, পাশের জনকে? আরাত বলার আগে প্রিয়মের উত্তর। বন্ধু। বদরুল সাহেব অবলে সরে গেলেন। কাজের মেয়েকে বললেন রিয়ানের ঘরটা দেখিয়ে দিতে। গতবারের মতো এবারও রিয়ানের ঘরটা অন্ধকারাচ্ছন্ন। আরাত আলো জ্বালিয়ে দেয়। ঘরের দেয়ালে অসংখ্য ছবি একজন মেয়ের, যাকে দেখতে অনেকটা আরাতের মতো। যদি হঠাৎ কেউ দেখে তাহলে মনে করবে মেয়েটা আরাত, কিন্তু ভুল। আরাতের মুখে কোনো তিল নেই, কিন্তু মেয়েটার মুখে ঠোঁটের কোণায় কালো কুচকুচে তিল বিদ্যমান আছে। এই সেই ছেলে না যার জন্য তোমার কথা শুনতে হয়েছে? তোমার বয়ফ্রেন্ড নাকি? আমার হবু স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি বলে আপনার কোনো সমস্যা হচ্ছে? তিনজন মানবী অবস্থান করছে এক ঘরেতে। দুজন হতভম্ব আর একজন স্বাভাবিক। বোম ফাটান কথা বলে কোনো ভাবান্তর ঘটেনি তার মাঝে। প্রিয়ম শান্ত দৃষ্টিতে রিয়ান এবং আরাতকে দেখছে। বর্তমানে তাদের অবস্থান বিছানার ওপর এবং প্রিয়মের অবস্থান চেয়ারে। রিয়ানের হাতের বন্ধনীতে আরাতের হাত আবদ্ধ। প্রিয়মের অন্তরে তোলপাড় সৃষ্টি হচ্ছে আরাতের সাথে রিয়ানকে দেখে। রিয়ানের দৃষ্টি প্রিয়মের ওপর নিবদ্ধ। উৎসুক দৃষ্টিতে প্রিয়মের উত্তরে আসায় তাকিয়ে আছে। আরাত নিশ্চুপ। রিয়ানের ঘরের দেয়ালে টাঙানো মেয়ের কথা ভাবছে। আদৌ কি প্রিয়া নামের কেউ আছে পৃথিবীতে, যাকে দেখতে আরাতের মতো? প্রিয়মের ঝাঁজ কথায় টনক নড়ে। আমার দায়িত্ব পালনে পিছপা হয়নি কখনো। আরাত আমার দায়িত্ব। আমার আপনজন, অধিকার আছে হাত ধরার। ছবির জনকে? বিকৃতি মস্তিষ্ক রোগীর সাথে কথা বলা আর সময় নষ্ট করা একই। প্রিয়ম উঠে দাঁড়ায়। রিয়ানের উত্তরে আশা করছে না। দেয়ালে বাধাই করা মেয়েটার প্রতিচ্ছবিতে গভীর দৃষ্টিপাত করলো। গায়ের রং সাদা, মাথার কেশব ঘন কালো, সাদা ধবধবে দাঁত দেখে বাধাই করা মনে হচ্ছে। এ যেন কোনো চিত্রশিল্পের নিখাত শিল্প। উত্তর আসে রিয়ানের। আমার প্রিয়ার ছবি। প্রিয়ম নিজেই ছবি দেখছে। এক এক করে সব ছবি দেখা শেষ করে রিয়ানের উদ্দেশ্যে বলে, তোমার প্রিয় ঠোঁটের উপর কালো কুচকুচে সুন্দর একটা তিল বিদ্যমান আছে, যা আরাতের ঠোঁটের উপর নেই। রিয়ান আরাতের দিকে তাকায়। ঠোঁটের উপর কোনো কালো তিল বিদ্যমান নেই। রিয়ান প্রিয়ার এই তিলটা বড্ড পছন্দ করত। কখনো তিলের ওপর আঙুল ছুঁয়ে দিত, আবার কখনো টুপ করে চুমু এঁকে দিত। কিন্তু এখন সেটা কোথায়? রিয়ানের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল তৎক্ষণাৎ। তুমি কি তিল উঠিয়ে ফেলেছ? কেন করলে আমার প্রিয়া? আমি তোমার ওই তিলটাকে খুব পছন্দ করি। তুমি কয়েকদিনে সব ভুলে গেলে। রিয়ানের সাথে আরাতের 2 থেকে একটা কথা হয় দেখা হলে। আরাত প্রত্যুত্তরে বলল, আমি আপনার প্রিয়া না, আমি আপনার বন্ধু। না, তবে আমার প্রিয়া, শুধু আমার প্রিয়া। কয়েকদিন পরে আমাদের বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। তুমি এসব কি বলছো প্রিয়া? বিষম খেল প্রিয়ম। বিড়বিড় করে বলছে, পাগল ছেলেটা এত দূর চলে গিয়েছে। আরাত রিয়ানের পাশ থেকে উঠে এসেছে। পানি এগিয়ে দিল প্রিয়মকে। ঢকঢক করে পানি পান করে করুণ চোখে তাকালো আরাতের দিকে। আরাত কিছু বলছে না প্রিয়মকে। কিছু বলতে ইচ্ছে করছে না। কেন বলবে? প্রিয়ম তো আরাতের কিছু হয় না। সব সম্পর্ক তো কয়েক পলকেই শেষ করে ফেলেছে মানুষটা। তাহলে এখন কেন তার চোখে অসহায় চিহ্ন দেখা যায়? তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? চমকে যায় দুজন। ছিটকে সরে যায় আরাত অপর প্রান্তে। প্রশ্নের উত্তর কি দেবে? আদৌ কি ভালোবাসে তারা দুজন দুজনকে? আমাদের বিচ্ছেদের কারণ কি এই ছেলে ছিল প্রিয়া? আরাত নিশ্চুপ বরাবরের মতো। কিন্তু প্রিয়ম এবার চুপ থাকতে পারল না। এগিয়ে গেল রিয়ানের কাছে। আস্তে করে বসে রিয়ানের পাশে। মাথায় হাত বুলিয়ে দেয় একদম ছোট ভাইয়ের মতো করে। মিষ্টি হেসে বলে, ছাদে যাবে আমার সাথে? যাব, তবে প্রিয়াকে সাথে যেতে হবে। আমার প্রিয়াকে ছাড়া এক মুহূর্ত চলে না। প্রিয়মের মুখশ্রীতে মুচকি হাসি রেখা। হেসে বলল, ঠিক আছে, সবাই যাবে। ঠান্ডা বাতাস বইছে। পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। হয়তো ছাদের কোণে কোনো পাখির বাসা রয়েছে। শব্দ সেখান থেকে আসছে। গাছপালায় ভরা ছাদে। কিছু কিছু গাছ মৃত প্রায়। হয়তো রিয়ান যখন সুস্থ ছিল গাছগুলো পরিচর্যা করত। কিন্তু এখন রিয়ান অসুস্থ, পরিচর্যা করা হয় না। আরাত একপাশে দাঁড়িয়ে গাছগুলো ছুঁয়ে দিচ্ছে। রিয়ান প্রিয়ম একসাথে দাঁড়িয়ে। রিয়ানকে এখন দেখতে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। সে যে মস্তিষ্ক বিকৃত রোগী দেখে বোঝা যাচ্ছে না। প্রিয়মের দৃষ্টি আরাতের দিকে নিবদ্ধ। রিয়ানের উদ্দেশ্যে হেসে বলে, তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমার মতো একজন পাষাণের বুকে আগুন ধরিয়ে দিয়েছো, ভালোবাসার অনুভূতি জন্মিয়েছো। তুমি কি জানো তুমি ভীষণ ভালো ছেলে? জানি,
সবাই বলে আমি খুব ভালো ছেলে, যাকে ভালোবাসি মন দিয়ে ভালোবাসি। এজন্যই তো সবাই দূরে সরে যায় আমার কাছ থেকে। প্রিয়ম কিছুক্ষণ চুপ থেকে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে। একজন মেয়েকে খুব ভালোবাসতাম, একপক্ষীয় ভালোবাসা। এতই ভালোবাসতাম যে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতাম না। তখন আমার বয়স 21 কি 22 ছিল। সময়টা এমন ছিল যে যা দেখতাম তাই ভালো লাগতো। আমারও ভালো লেগেছিল একজন মেয়েকে। সেই মেয়েটির নাম তখন জানতাম না তার পরিচয়। মন্টু চাচার দোকানে আড্ডা দিতাম, সেই পথ দিয়ে হেঁটে যেত, আড্ডা দিতাম সকাল সন্ধ্যা। একদিন হয়েছে কি, মেয়েটা হঠাৎ এসে আমায় বলল, ভালোবাসেন কি আমায়? কোথায় থেকে যেন সাহস সঞ্চয় হলো। নির্ভয় বললাম, হ্যাঁ ভালোবাসি। তোমার হাতটা ধরতে দেবে সারা জীবনের জন্য? মেয়েটি সেদিন কিছু বলল না, হেসে চলে গেল সেখান থেকে। আমি অপেক্ষা করছিলাম মেয়েটার জন্য। পরের দিন, এরপর 5 দিন অপেক্ষা করলাম মেয়েটির জন্য। মেয়েটি ঠিকই আসলো, ধোকা দিয়ে চলে গেল দূরে কোথাও। এরপর একদিনের ঘটনা, মেয়েটি একজন ছেলের হাত ধরে এগিয়ে আসে আমার দিকে। প্রিয়, তোমার হাত অন্য ছেলে ধরে আছে, তা দেখলে যে কেউ রাগ করবে। অন্য ছেলের হাত ধরে রেখেছে, সহ্য করতে পারলাম না। পানি পান করছিলাম তখন, রাগের শক্ত করে ধরলাম, গ্লাস ভেঙে গেল। মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো ভাই হতে পারে, হাসছে আমার বিচারের জন্য। কিন্তু আমার ধারণা ভুল, কথিত বয়ফ্রেন্ড ছিল মেয়েটির সাথে। হৃদয় ভেঙে গেল। তখন থেকে মেয়েদের ঘৃণা করতাম, খুব ঘৃণা করতাম। কয়েক বছর পরের ঘটনা, মা আমাকে না জানিয়ে একজন মেয়ের সাথে আমার বিবাহ ঠিক করে এবং সেদিনই আংটি পরিয়ে দিয়ে আসে। বাসায় এসে যখন আমাকে বলে, তখনই চলে এলাম বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে। শহরে গড়ে তুললাম নিজের বাসস্থান। 1 বছর হতে না হতে মা চলে গেল পরপারে। রেগে গেলাম। সেই মেয়েটার জন্য মায়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করেছিলাম। জেদ চেপে ধরল অন্তরের গহীনে। সেই মেয়েটার জন্য রাগ ক্ষোভ সৃষ্টি হলো। তখনই পণ করি, মেয়েটার সামনে আসলে খুব কষ্ট দিব, যন্ত্রণা দিব, বিষাক্ত যন্ত্রণা। যন্ত্রণার আগুনে পুড়ে ফেলবো। মেয়েটি যখন সামনে আসলো চিনে ফেললাম, খারাপ ব্যবহার করলাম পদে পদে, অপমান করলাম মেয়েটাকে। শেষে কি করলাম? বাধ্য করলাম মেয়েটার সম্পর্ক ছিন্ন করতে। মেয়েটা তাই করলো। সম্পর্ক ছিন্ন করে মেয়েটা চলে গেল। তুমি কি জানো মেয়েটিকে, যাকে এত কষ্ট দিলাম? রিয়ানকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে। গভীর মনোযোগ সহকারে একজন ব্যর্থ মানুষের গল্প শুনছিল, জীবনের গল্প, প্রেমের গল্প। কথা শেষ হতে রিয়ান বলে, কে সেই মেয়ে? তুমি যাকে প্রিয়া বলে ডাকো সেই মেয়ে। তবে এই মেয়ে তোমার প্রিয় না। প্রিয়া আরাতের মতো অনেকটা দেখতে। আপনি কি কোনোভাবে বলতে যাচ্ছেন আমি তাকে ভুলে যাই? সম্ভব না। সে প্রিয়া হোক বা না হোক, তাকে নিয়ে আমি ভালো আছি। লোকে নাকি আমাকে পাগল বলে, কিন্তু আমি পাগল নই। আমি ভালোবাসার কাঙাল। তাকে আমি ভালোবাসতে চাই আজীবন। প্রিয়মের হঠাৎ কি যেন হলো। রিয়ানের গলা শক্ত করে ধরে বলল, তার মানে তুই পাগল না? পাগলের অভিনয় করছিস আমার কাছ থেকে? আমার আরাতকে দূরে সরিয়ে নিতে চাচ্ছিস? চিৎকার শুনে এগিয়ে আসে আরাত। অবস্থা বেগতিক দেখে প্রিয়মের হাত ছাড়িয়ে নেয়। কি করছো তুমি? মারছো কেন ছেলেটাকে? কি দোষ করেছে সে? একজন বিকৃত মস্তিষ্ক মানুষকে আঘাত করতে তোমার হাত কাঁপলো না? সে অসুস্থ না, সুস্থ হয়ে গিয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বলছে সে সুস্থ 90%। ভালো মতো দেখাশোনা করলে ঠিক হয়ে যাবে। রিয়ান তোমার আমার মাঝখানে চলে আসছে। আরাত থমকে গেল। কিছুক্ষণ ভেবে নিল প্রিয়মের কথার যথার্থতা। আদৌ কি তাদের মাঝে কোনো সম্পর্ক আছে? যে সম্পর্কে জুড়ে প্রিয়ম বলছেন রিয়ান তাদের মাঝে চলে এসেছে। আরাতের মুখশ্রী কঠিন হয়ে গেল, আখি পল্লব পিটপিট করছে। আরাত বলে, সম্পর্কের টান থাকলে অধিকার বোধ আসে। যেখানে সম্পর্কই নেই সেখানে অধিকার দেখানোর কোনো মানে হয় না। রিয়ান হাসছে, কিন্তু চোখে অশ্রু। আরাত যে প্রিয়মকে ভালোবাসে রিয়ানের চোখের সামনে তা স্পষ্ট ভেসে উঠেছে। রিয়ান মনোযোগ সহকারে দুজনকে দেখছে। মান অভিমানের পাল্লা হালকা হচ্ছে দুজনের মধ্যে। এই মেয়ে শোনো। আরাত রেগেছিল। প্রিয়মের খামখেয়ালি ডাক শুনে রক্তিম চোখে তাকালো। প্রিয়ম হাসছে, চোখে মুখে আনন্দের হাসি। আরাতের প্রতি উত্তর আশে আছে। প্রতি উত্তর করলো আরাত, আপনি এখান থেকে চলে যান, আমি রিয়ানের সাথে থাকবো। মানল না প্রিয়ম, হেসে বলল, এই মেয়ে শুনছো? পকেটে প্লাস্টিকের আংটি আছে, হাতখানা দিবে পরিয়ে দিব। রিয়ান শব্দ করে হেসে উঠল, তবে চোখে পানি। আরাতের উদ্দেশ্যে বলল, নাইবা হলে আমার প্রিয়া, হবে তো কারোর প্রিয়া। ভালো থেকো ভাবে, মনে রেখো আমাকে। রিয়ান চলে যাচ্ছে। পেছনে রেখে যায় হতভম্ব আরাতকে। স্তম্ভিত ফিরে আসলো আরাতের। রিয়ান বলে পিছু ডেকে নেয়। উত্তর দেয় রিয়ান, আমি পাগল নই, পাগল ছিলামও না কখনো।
একাকী থেকে প্রিয়াকে স্মরণ করতাম, স্মৃতিচারণ করতাম অতীতের মিষ্টি দিনগুলো। বর্তমানে ঠিক আছি, তোমাদের জন্য দোয়া করছি। আরাতের বোধগম্য হলো না, প্রিয়মের সাথে থাকতেও ইচ্ছে করলো না। চলে আসার জন্য উদ্যোগ নিল। কলিং বেলের আওয়াজে অতিষ্ঠ আমাদের জাম্বু আয়েশ করে খাবার খাচ্ছিল। আরাতের মায়ের হাতে জাদু আছে, ঘাস পাতা লতা যাই রান্না করুক না কেন জাম্বুর খুব পছন্দের। দরজার ওই পাশের মানুষের যেন সহ্য হলো না। খাওয়া রেখে জাম্বু এগিয়ে গেল দরজার কাছে। ঘেউ ঘেউ আওয়াজে 2-3 বার ডাক দিল। ওই পাশের মানুষকে বোঝালো যে আমি আছি। আরাতের মা এসে দরজা খুলে দিলেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন দরজায় দাঁড়ানো মানুষদের দেখে। চিৎকার করে ডাক দিলেন রত্না বলে। রত্না আচার খাচ্ছিল। আন্টির ডাক শুনে দরজার সামনে আসতেই হাত থেকে কাচের আচারের বয়াম ঠাস করে পড়ে যায়। দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে আরাত এবং প্রিয়ম। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকলে একটা কথা ছিল, কিন্তু তারা দাঁড়িয়ে আছে একজন আরেকজনের কোলে চড়ে। দুজনের গলায় গোলাপ ফুলের মালা দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত দম্পতি। একজনের মুখে হাসি, অপরজন বেজায় বেজার। হাসি মুখে মানুষ। মানে প্রিয়ম আরাতের মায়ের উদ্দেশ্যে বলল, ভেতরে আসতে বলবে না? শাশুড়ি মা, তোমার মনের আশা পূরণ করে এসেছি। তোমার মেয়েকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছি। ঝামেলা কম, কাজ খতম। হতভম্ব সবাই। সকলের পাশ কাটিয়ে প্রিয়ম প্রবেশ করলো। জাম্বু আরাতের বিষয়ে খুবই সতর্ক। আরাতকে কোলে দেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করে উঠল, যেন প্রিয়মকে এখনই কামড়ে দেবে। আরাতকে সোফায় বসিয়ে আয়েশ করে নিজেও সোফায় বসলো। জাম্বুর দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল, কিরে জাম্বুরা, আবার কি আমাকে কামড়ে দেবে? এবার শত কামড়ালেও লাভ হবে না। ইঞ্জেকশন যা দেওয়ার দিয়েছে। তোর মতো আরও 50টা কুকুর যদি আমাকে কামড়ে দেয় তবুও আমার কিছুই হবে না। আজকে আমি খুবই খুশি। এই খুশিতে তোর জন্য একটা জাম্বুরা নিয়ে আসবো। সুন্দর জাম্বুরি, জাম্বুরার জাম্বুরি। তোদের কি হয়েছে রে? আর গলায় মালা দিয়ে ঘুরছিস কেন? আরাতের মায়ের কথা শুনে প্রিয়ম বলল, বিয়ে করেছি তোমার মেয়েকে। 1 সপ্তাহের জন্য তর সই ছিল না, তাড়াতাড়ি কাজ সেরে ফেললাম, ভালো করেছি না? আরাতের মা খুশি হলেন। চলে গেলেন প্রিয়মের বাবাকে খুশির খবর জানাতে। এদিকে রাগ করে আরাত চলে গেল নিজের ঘরে। থাকবে না নাকি ছেলের সাথে, করবে না সংসার কোনো ক্রমে, তালাক দিয়ে দেবে, একদম 3 তালাক। প্রিয়ম তাকিয়ে আছে আরাতে যাওয়ার পানে। মুচকি হেসে বলে ওঠে, ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে আমার মনে, তোমার মনেও তৈরি হবে। অপেক্ষা করছি সেদিনের, যেদিন এসে বলবে, হে প্রিয়তম, এসেছি সশরীরে হৃদয় দিতে তোমার কাছে। আপন করে নিবে। অন্তরে অনুরক্তির অনুভূতি যে জন্মেছে তোমার জন্য, শুধু তোমার জন্য। সমাপ্ত।